Hello and welcome to a brand new episode of our podcast Inspiring Minds with Dr. Nabil. I am your host Dr. Nabil and today our guest is my childhood friend Hassan Mahmoud Maruf. He is working as a merchandiser in a apparel buying house. So today we will listen to his story, his journey of life so that we can learn from his story and his practical advices. So hello and welcome Maruf. Hello, I am Hassan Mahmoud Maruf. ওকে সো মারুফ আপনি এখন একটু নিজের সম্পর্কে কিছু আমাদেরকে জানাবেন যে কোথায় আছেন কি করছেন। আমি এখন কাজ করছি ড্রেস টু ডেকোর। এটা একটা অ্যাপারেল বাইং হাউস। এটা বাড়িধারা ডিএইচএস সার্ভিস থেকে। তো এখানে কতদিন ধরে কাজ করছেন আপনি? আমি এখানে কাজ করছি 1 বছরের কিছু বেশি এজ এ মার্চেন্ডাইজার। মার্চেন্ডাইজার হিসেবে আছেন। তো আমাদেরকে আসলে আমরা তো যারা নর্মাল পিপল মার্চেন্ডাইজার কি আসলে ওটা অনেকেই জানে না বা আমিও নিজেও অত আইডিয়া নেই। তো আপনি একটু সংক্ষেপে যদি মার্চেন্ডাইজার জিনিসটা আমাদেরকে একটু বুঝাবেন। মার্চেন্ডাইজার বেসিক্যালি মূলত হলো যে ক্রেতার থেকে একটা অর্ডার নিয়ে আবার ক্রেতাকে সেটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া। এর মাঝে বেশ কিছু প্রসেস আছে যেগুলো আমাদের মার্চেন্ডাইজারদের মেনটেন করতে হয়। কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আমাদেরকে ফলো আপ করে অন টাইমে রাইট কোয়ালিটি অনুযায়ী ক্রেতাকে বুঝিয়ে দিতে হয় যে তার প্রোডাক্ট এটা। আচ্ছা, মানে ক্রেতা থেকে অর্ডার নিয়ে আবার সব ঠিকঠাক করে আবার ক্রেতাকে বুঝিয়ে বুঝিয়ে দেওয়া দেওয়া রাইট তার তার কোয়ান্টিটি অনুযায়ী এবং তার কোয়ালিটি মেনটেন করে তার যে রিকোয়ারমেন্ট থাকে সব ফুলফিল করতে সব হবে। সেটাই। তাহলে আপনার যে কোম্পানি হচ্ছে ড্রেস টু ডেকোর, তো আসলে নামটা খুব ইউনিক, মানে ড্রেস টু ডেকোর। তো এই নামটার পেছনের গল্পটা কি জানা আছে কিনা? এটার পেছনের গল্প ওরকম যে আমাদের যে সিইও উনি অনেক বছর ধরে এই ট্রেডে আছে। উনি শুধু অ্যাপারেল না, উনি হ্যান্ডিক্রাফট আরও বিভিন্ন আইটেম নিয়ে কাজ করে। সো কাজ যখন চিন্তা ভাবনা করার সময় শুরুর দিকে সে ইউনিক কিছু নাম খুঁজতেছিল, তখন এই নামটা তার পছন্দ হয়েছে, এই জন্য সে এটা নিয়ে কাজ করছে। আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আপনি তো এই কোম্পানিতে 1 বছরের বেশি হয়ে গেছে। তো এখানে আপনার যে এন্ট্রি, সেই এন্ট্রির পেছনের গল্পটা একটু বলবেন যে ইন্টারভিউ বা কীভাবে কী করলেন? এন্ট্রি আমি যখন প্রিভিয়াস অর্গানাইজেশনে ছিলাম, আমি জব সুইচের জন্য বিভিন্ন সাইট খুঁজতেছিলাম, তখন এই জব পোস্টিংটা আমি লিঙ্কডইন থেকে পেয়েছিলাম, যেটা আমাদের সিইও নিজেই পোস্ট করেছিল। তখন আমি সিভি ড্রপ করেছি আমার ক্রাইটেরিয়ার সাথে, তাদের ক্রাইটেরিয়া মিলে যাওয়ার পর তারা আমাকে ইন্টারভিউতে ডাকে। আমি ফার্স্ট একটা ইন্টারভিউ দিই, দেন পরের উইকে আরেকটা ইন্টারভিউ দিই, তারপর তারা আমাকে সিলেক্ট করে জবে জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। ওকে, সো মারুফ, এই ড্রেস টু ডেকোরের আগে আপনি কোথায় ছিলেন, মানে কয়টা কোম্পানিতে বা কত বছরের ক্যারিয়ার আসলে আপনার? এই ড্রেস টু ডেকোর সহ আমার 6 ইয়ার্সের ক্যারিয়ার। এর আগে আমি কাজ করেছি কাইজার নিটওয়ার্স লিমিটেড। এটা একটা নিটওয়ার গার্মেন্টস, এখানে মূলত প্রডিউসার, এরা গার্মেন্টস প্রডিউস করে সব ধরনের নিট আইটেম। তার আগে আমি ছিলাম মেরি ফ্যাশন ওয়্যার। এটা মূলত সোর্সিং অফিস প্লাস গার্মেন্টস ছিল। ওকে, সো ফার্স্ট জব কোথায় ছিল বা ফার্স্ট জবের ইয়াটা কি? ফার্স্ট জব অ্যাজ এ ফ্রেশার, ফার্স্ট জব আমি শুরু করেছিলাম ইন্টার্নশিপ পেট্রিয়ট গ্রুপে। এখন যদি জব লাইফে এন্টার করার কথা বলি, তাহলে আমি অ্যাজ এ জব লাইফ হিসেবে ম্যানুফ্যাকচারিংয়ে শুরু করেছি। আচ্ছা, তো এখন আমরা যেটা জানতে চাই যে ড্রেস টু ডেকোর, এখানে আপনি আছেন মার্চেন্ডাইজার হিসেবে। তো এখানে আপনার রোলটা কি বা আপনার এখানে অ্যাকচুয়াল কাজটা কি থাকে? এজ এ বাইং হাউস মার্চেন্ডাইজার আমাদের সম্পূর্ণ কাজটাই হলো বায়ারের অ্যাজ পার বায়ারের রিকোয়ারমেন্ট আমাদের কাজ করতে হয়। আমরা বায়ার থেকে অর্ডার নিয়ে আমরা সেটা ফ্যাক্টরিতে প্লেস করি এবং ফ্যাক্টরির সাথে ফলো আপ করে সেটা আবার আমরা বায়ারকে অন টাইম এবং রাইট কোয়ালিটিতে আমরা
সেটা শিপমেন্ট করার জন্য মাঝে বেশ কিছু প্রসেস আছে, যেমন আমাদেরকে ল্যাবটিভ অ্যাপ্রুভাল নিতে হয়, স্ট্রাইক অফ অ্যাপ্রুভাল নিতে হয়, তারপর পিপি স্যাম্পল অ্যাপ্রুভাল নিতে হয়, তারপর প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভাল নিতে হয়, তারপর টেস্ট স্যাম্পল আমরা থার্ড পার্টি কোয়ালিটি দিয়ে আমরা পরীক্ষা করে পাস করে তারপরে আমরা ফাইনাল ইন্সপেকশনের পর আমরা মালটা শিপ করতে পারি। বেশ কিছু ডিপার্টমেন্ট এবং বেশ কিছু প্রসেসের পর আমরা এটা রাইট টাইমে আমাদেরকে মালটা শিপমেন্ট করতে হয়। আচ্ছা, তো এই যে এত অ্যাপ্রুভাল, তারপরে এই অ্যাপ্রুভালগুলো কোথা থেকে নিতে হয়? এটা আমরা সাধারণত ডিরেক্ট বাইরের কাছ থেকে নিতে হয়। আমরা এখান থেকে আমাদের এয়ারের মাধ্যমে ফেডেক্স, ডিএইচএল, ইউপিএস এরকম প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা বাইরের কাছে সেন্ড করে থাকি। আচ্ছা, তো মানে বায়ার একটা রিকোয়ারমেন্ট দেয় যে আমার এই সাপোজ 2 লাখ পিস কিছু লাগবে, তো এখন ওইটা কি কি তার রিকোয়ারমেন্ট, কোয়ালিটি, সেগুলো জানতে হয়, যে ওগুলো অ্যাপ্রুভাল নিতে হয় যে ঠিক আছে কিনা। মানে আপনি কম আবার গার্মেন্টস থেকে দেখেন যে সে তারা এটা পারবে কিনা। সব গার্মেন্টস তো আর সব প্রোডাক্ট করে না, দেখা গেল যে আবার এরকমও আছে যে আমরা একটা একটা টার্গেট থাকে যে এটার প্রাইস এত, এবং সেটা সব গার্মেন্টস তো ফিল আপ করতেও পারে না। যে গার্মেন্টস ফিল আপ করে এবং দেখতে হয় যে তার কোয়ালিটিও ফিল আপ করবে, দুটো মিলেই তার সেই ফ্যাক্টরিতে আমরা জুসটা প্রসিড করি। তো এরকম কি তাহলে ফিক্সড ফ্যাক্টরি থাকে আপনাদের সাথে কাজ করে, যে কতগুলো ফ্যাক্টরির সাথে আপনারা কাজ করেন? আমরা এখন বেশ কিছু ফিক্সড ফ্যাক্টরি আছে যাদের থেকে আমরা ডেভেলপমেন্ট স্যাম্পল নিই এবং সেগুলো আবার কনফার্ম হলে আবার সেগুলোতে অর্ডারও দিই। যেমন নারায়ণগঞ্জে বেশ কিছু ফ্যাক্টরি আছে, মদনপুরে লারিস ফ্যাশন, বিসিকে আছে, ফোর ডিজাইন, রিসিপ্ট, আরও বেশ বড় একটা সুনামধন্য ফ্যাক্টরি আছে যেটা রবিনটেক্স বাংলাদেশ। তারপরে গাজীপুরের দিকেও বেশ কিছু আছে, ক্রসওয়েল লিমিটেড, ম্যাকপাই, কম্পোজিট ফ্যাক্টরি, মিমি কটন জল। তো এতগুলো এই যে ফ্যাক্টরি, তাহলে এই ফ্যাক্টরিতে কি ওনারা আপনাদেরকে সব দেয় নাকি আপনাদেরকে যাইতে হয় ফ্যাক্টরিতে ভিজিট করতে হয়? ফ্যাক্টরিতে আমরা অর্ডার প্লেস করার আগে আমরা ফ্যাক্টরির সকল সার্টিফিকেট দেখে নিই। সকল সার্টিফিকেট ওকে হলে তখন বায়ারকে আমরা প্রপোজ করি যে এই ফ্যাক্টরিটা সব কিছু ঠিক আছে, তুমি অডিট করে এটা পাস করে দাও, আমি এখানে অর্ডার প্লেস করতে চাই। তখন যদি বায়ার অডিট করে পাস হয় তখন আমরা সেখানে অর্ডার প্লেস করি। মানে বায়ার আবার ফ্যাক্টরি অডিট করে যে ঠিক আছে কিনা ফ্যাক্টরি, তো ও কি থার্ড পার্টির মাধ্যমে করে? ও সাধারণত কিছু বায়ার আছে থার্ড পার্টির মাধ্যমে করে, কিন্তু আমরা যে বায়ারকে ফলো করি এটা তাদের নিজস্ব অডিট টিম আছে। আচ্ছা, তাহলে আপনাদের তো ফ্যাক্টরি যেরকম অনেকগুলো ফিক্সড হয়েছে, তো ফিক্সড বায়ারও নিশ্চয়ই আছে অনেকগুলো। কোন কোন দেশের সাথে কাজ করতেছে? আমরা মূলত ইউরোপের বায়ারের সাথে বেশি কাজ করি, যারা বড় দুইটা বায়ার পেপকো এবং এলপিপি। এরা বাংলাদেশ থেকে বছরে হিউজ অর্ডার ভলিউম নেয়। তারা গ্লোবালি বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট নেয় সেটা 1 থেকে 10-এর মধ্যে থাকে সবসময়। 1 থেকে 10 বছর? মানে প্রথম 10 জন যে বায়ার বাংলাদেশ থেকে সোর্স করে সেই 10 জনের মধ্যে তারা 2 জন। আচ্ছা, পেপকো মানে মেইনলি পেপকোর নাম অনেক শুনছি আমি আপনাদের কাছ থেকে। পেপকো জিনিসটা কি, মানে এটা একটা কোম্পানি? এটা একটা কোম্পানি, পেপকো, এটা পোল্যান্ডের একটা বড় কোম্পানি। আচ্ছা আচ্ছা। এবং আমাদের যে বায়ার এলপিপি এটাও একটা বড় বায়ার, যেটাও পোল্যান্ডে অবস্থিত। মানে ওরা হচ্ছে আপনাদের থেকে মানে অর্ডার দিয়ে নিয়ে কি ওরা আবার ডিস্ট্রিবিউট করে নাকি ওরা বিক্রি করে? ওদের নিজস্ব স্টোর আছে ইউরোপ, অ্যাক্রস দ্য ইউরোপ, এবং আলাদা বাল্টি চেইনেও ওরা বিক্রি করে। কারণ হিউজ বলতে মানে আসলে কেমন, মানে এক বছরে কেমন প্রোডাক্ট নেয়? আর আপনাদের থেকে তো নিচ্ছে, বিভিন্ন কোম্পানি নিতেছে, তো আপনাদের থেকে কেমন প্রোডাক্ট নেয়? ধরেন একটা এভারেজ 10 লাখ 20 লাখ। আমরা এই সিজনে SS26 সিজনে আমরা অলমোস্ট 50 লাখ পিসেস প্রোডাক্ট এটা পেপকোর মাধ্যমে শিফট করতেছি। 50 লাখ তো অনেক আসলে। আর ওই আরেকটা যে এলপিপি এর মাধ্যমে আমরা প্রায় 30 থেকে 35 লাখের মতো শিফট মানে আচ্ছা, এটা তো বুঝলাম। তো এত লক্ষ লক্ষ পিস, মানে এটা কি প্রোডাক্ট দেখছি? মানে থাকে না ভ্যারাইটি অফ প্রোডাক্ট, টি শার্ট আছে, পোলো শার্ট আছে, তারপরে ট্রাউজার আছে, লং ড্রেস আছে, ট্যাঙ্ক টপ আছে। মানে আপনারা সব ধরনের অর্ডারই? সব ধরনের আমরা নিট আইটেম করি।
তো এই যে ওরা অর্ডার দিতেছে, মানে তাইলে তো অনেকদিন ধরে ওদের সাথে কাজ করা হয়, ওরাও হয়তো বা আপনাদের সুযোগ সুবিধা দেখে। আর বাংলাদেশে যে গার্মেন্টস গুলো তাদের সাথেও আপনাদের একটা সমৃদ্ধ হতো। তা আপনি সহ কয়জন আছেন আপনাদের অফিসে, মানে মার্চেন্ডাইজার এখন তো এতগুলো অর্ডার, এটা তো আসলে শুধু মার্চেন্ডাইজারের মানে এটা কাজ কয়টা না। ডিভিশন আছে নাকি এখানে আসলে? আমরা মার্চেন্ডাইজার আছে, কোয়ালিটি ডিপার্টমেন্ট আছে, তারপরে ক্যাট সেকশন আছে, তারপর এখানে কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে। সবগুলো ডিপার্টমেন্ট মিলিয়ে আমরা কাজ করি। ও আচ্ছা, আর আপনাদের সিইও আসলে সব মনে হয় তদারকি করেন, এখন উনি ওভারঅল সম্পূর্ণ অর্ডার বাইং হাউসের এবং সকল ডিপার্টমেন্টের প্রধান হিসেবে সে সবসময় ফলো আপ করে এবং দিক নির্দেশনা দেয়। আবার আপনাদের মনে হয় যেহেতু উনি এই সেকশনে অনেক দিন ধরে আছে, অবশ্যই আপনাদেরকেও অনেক হেল্প করে যে কোন জায়গায় কি সমস্যা হলে কীভাবে ওটা ওভারকাম করতে হবে। তো এই কাজ করতে যে আপনার চ্যালেঞ্জটা কি হয়, ধরেন চ্যালেঞ্জিং মুহূর্তগুলো কি হয়, কীভাবে ওভারকাম করেন? ধরেন একটা অর্ডার আসলো 50 লাখের, এখন আপনার চ্যালেঞ্জটা কি হয় যে এটা কোয়ালিটি অ্যাপ্রুভ করা, গার্মেন্টসের সাথে ইয়া করা? এখানে মূল চ্যালেঞ্জটাই হলো যে আমাদের ফার্স্টে দেখতে হয় যে আমরা লিড টাইপ কত ডিপ পেয়েছি, এবং এইটা বলতে এই লিড টাইপটা হলো বায়ার যখন পিও শিপটা দেয়, অর্ডার কনফার্ম করে দেয়, তারপরে থেকে একটা ডে বায়ার আবার মেনশন করে দেয় কত তারিখে এই গুডসটা শিপ করতে হবে। কতদিন সময় পাবেন? কতদিন আমি সময় পাবো? সাধারণত এটা 90 দিনের থেকে 100 দিন থাকে। আপনি সাধারণত যদি লোকাল প্রোডাক্ট ফেব্রিক হয় আপনার 90 দিনের মধ্যে দিতে পারি, কিন্তু যদি চায়না ফেব্রিক হয় তখন এটা ডিফিকাল্ট হয়ে যায়, তখন এইটা দিয়ে আমাদের বেশি কাজ করতে হয়। চায়না ফেব্রিকের সময়টা কেন, মানে চায়না থেকে আবার এটা হলো যে চায়না থেকে আমরা ফার্স্টে চায়নায় যে বায়ারের সোয়াস সেটা পাঠাইতে হয়, ল্যাবডিপ আসে, তারপরে ল্যাবডিপ অ্যাপ্রুভ হওয়ার পর আমাদের বাল্কে যেতে হয়, আবার চায়না থেকে একটা শিপ আসতে আমাদের 30 দিন লাগে যে কোনো কিছু অর্ডার দিন। অর্ডার দিলে শিপের মাধ্যমে একবারে আমাদের ইন হাউস হতে ফ্যাক্টরিতে, মাঝখানে আবার এটা প্রোডাকশন করতে আরও 30 দিন লাগে। সো এই জন্য চায়নাতে আমাদের টাইমটা একটু বেশি লাগে ফেব্রিক হলে। আরও কিছু ডিফিকাল্ট আছে, যেমন ক্রিটিক্যাল কোনো প্রিন্ট, এমব্রয়ডারি এগুলো থাকলে। তো এই যে মানে চায়না থেকে আসতে লাগে 30 দিন, আবার আমরা এনে ধরেন বানালাম 30 দিন, বাট এখান থেকে পোল্যান্ড পাঠাইতে হয়। জি, তো পোল্যান্ড পাঠাইতে কত সময় লাগে? এটা পোল্যান্ডের ডেট আলাদা। আমাদের কাজ হলো আমরা সাধারণত এফওবি টার্মসে কাজ করি, ফ্রি অন বোর্ড। এটা হলো আমাদের গুডসটা ফ্যাক্টরি থেকে সিএনএফ এজেন্টের হাতে হ্যান্ড ওভার করে দিলেই আমাদের সিএনএফ এজেন্ট বলতে মানে এটা হলো বায়ারের মনোনীত থার্ড পার্টি। এটা যাদের কাজটাই হলো আমাদের থেকে মালটা বুঝে নিয়ে ভেসেল অর্থাৎ শিপে সে পৌঁছে দিবে, শিপে এটার উঠে জন্য আবার আরেক থার্ড পার্টি আছে। থার্ড পার্টি আছে বায়ার মনোনীত, ওটা ওনারাই ঠিক করে দেয়, ওনারা আপনাদের ঠিক ঠিক করে করে দেয়। দেয়। Yes. আচ্ছা, তাহলে তো ওই পরে আর আপনাদের কাজ থাকে না, না। ওই Then পরে ship- আমাদের কাজ হলো আমরা যে গুডসটা সিএনএফ এর কাছে হ্যান্ড ওভার করলাম, সিএনএফ এর কাছ থেকে বিএল সংগ্রহ করা। বিএলটা সংগ্রহ BL বলতে বিএল হলো বিল অফ লোডিং। এটা হলো গুডস যে তারা শিপে পৌঁছেছে সেইটার একটা কাগজ। সেই কাগজটা যদি আবার আমাদের বায়ারকে মেইল করে দিতে হয়, তাহলে তারা তাদের পোর্ট থেকে সেই গুডসটা ছাড়াইতে পারে। ও আচ্ছা আচ্ছা, নাইলে নিতে ইনভয়েস দেন পেমেন্টটা কি তার পরে দেয় ওরা? পেমেন্ট সাধারণত বায়ারের একটা টার্মস থাকে, বিএল বা বিএল রিলিজ হওয়ার পর 60 ডেজ, 90 ডেজ, 120 ডেজ। আমরা সাধারণত 60 ডেজের মধ্যে পেমেন্টটা পেয়ে যাই। ও, তাহলে এই যে অর্ডার নিলাম, দেন অর্ডার আমি গার্মেন্টসে দিলাম, এখন গার্মেন্টসে তৈরি করলো, এই মানে প্রথমে আমাকে ইনভেস্ট করতে হবে এই টাকাগুলো, কারণ বায়ার তো আমাকে এখন টাকা দিতেছে না। না, বায়ার কোনো টাকা দিচ্ছে না, কিন্তু আমরা তখন বায়ার যখন আমাদের অর্ডারটা কনফার্ম করে তখন আমরা এলসি খুলে ফেলাই। এলসিটা খুললে সেটা ব্যাংক এই টাকাটা দেয়, বাংলাদেশ ব্যাংকের কাছে একটা সেলস কন্ট্রাক্ট যায়, সেই সেলস কন্ট্রাক্টের আন্ডারে আমরা এলসি খুলতে পারি ব্যাক টু ব্যাক। সেই এলসির আন্ডারে আবার আমরা ব্যাক টু ব্যাক এলসি খুলি। তো সম্পূর্ণ টাকাটাই আমরা ব্যাংক থেকে নেই। যখন আমরা বায়ারের কাছ থেকে পেমেন্ট পেয়ে যাই, তখন বাংলাদেশ ব্যাংক এই টাকাগুলো কেটে রাখে। আচ্ছা, তো তাহলে এলসি বলতে কি অ্যাকাউন্ট বোঝাচ্ছে সেটা আমি এটা হলো লেটার অফ ক্রেডিট। এটা হলো যে এই আমরা যে একটা 1 লাখ পিসের পণ্য পেয়েছি এত ভ্যালুর মাধ্যমে, এই ভ্যালুর আন্ডারে যে এই গুডসটা আমি শিপমেন্ট করবো, আমাকে কিছু টাকা দাও।
আচ্ছা, তো ব্যাংক যাতে আমি র ম্যাটেরিয়াল ক্রয় করতে পারি, আরো Ready সব করতে কিছু পারি। আমি এটার জন্য প্রস্তুত করতে পারি। আচ্ছা, তো তাইলে ব্যাংক তো টাকা দিল, এখন অর্ডার দিল হচ্ছে কোম্পানি, বাইরের কোম্পানি, তো ও ধরেন সাপোজ যে 20 টাকার অর্ডার দিল, এখন ব্যাংক আমাকে 20 টাকাই দিল রেডি করতে, নাকি ব্যাংক কত ব্যাংক দেয়? আমাকে 20 টাকা দিবে না, ব্যাংক আমাকে 75% থেকে 80% টাকা আমরা এলসির মাধ্যমে ইউজ করতে পারবো। তো তাহলে ওই টাকা দিয়ে প্রোডাকশন হয়ে যায়, হয়ে তো? যায়। তো তাহলে বাকিটা ফ্যাক্টরি, ওর ফ্যাক্টরি যখন করে ফ্যাক্টরির কিছু ইয়া থাকে, যেমন সিএম থাকে, এটা তখন তারা ওইভাবে ক্যালকুলেট করে যখন এলসির ম্যাচুরিটি ডেট আসে তখন সে এটা ওইভাবে ইয়া করে দেয়। তো তাহলে মানে এখানে মাঝখানে ব্যাংকের লাভটা কি হয়, মানে ব্যাংক যে 75% দিল আপনাকে, ব্যাংক এই ওই জন্য টাকাটাই দিতে হয় নাকি এক্সট্রা টাকা দিতে হয়? ব্যাংক কিছু ইয়া সার্ভিস এই জন্য কেটে রাখে 1.2% এর মতো মানে টোটাল টাকার 1% টোটাল টাকা। আচ্ছা, এই এলসিটা কি যে কেউ খুলতে পারবে নাকি এটার অনেক ক্রাইটেরিয়া থাকে? সাপোজ না, এটার কিছু ক্রাইটেরিয়া থাকে। তো এমনি এমনি কোনো অর্ডার ছাড়া বা কিছু ছাড়াই আমরা এটা খুলতে পারবো না। আবার এইটার এগেনস্টে যে আমি এলসি খুলছি, আমাকে শিপমেন্টও দেখাইতে হবে, নাইলে আমাকে টাকাও ছাড়তে দেবে, ছাড়াবে না, রিলিজ করতে দেবে মানে না। যে বিএলটা, বিএলটা যেটা আমি সেলস কন্ট্রাক্ট বলি এটাকে আমরা। অনেক সময় বায়ারও এলসি প্রোডাক্ট প্রোভাইড করে, যখন বায়ার এলসি প্রোভাইড না করে তখন আমরা সেলস কন্ট্রাক্টের আন্ডারে কাজ করি। যে বায়ার আমাকে একটা 1 লাখ পিসের অর্ডার দিচ্ছে, আমার ভলিউম নিচ্ছে $2 লাখ, এটা আমি এত তারিখের মধ্যে শিপমেন্ট করে দিব, তুমি আমাকে এর জন্য নেসেসারিটা ব্যাংক কি তখন ওই কতদিন সময় দেয়? সাপোজ আপনি তো 60 ডেজের মধ্যে পেমেন্ট পান। না, ব্যাংক হিসেবে ওই যে আমাদের যে ডেট সেই হিসেবেই টাকা দেয়। ওই টার্মসের আন্ডারে যে আমরা বিএল এর পর আরও এত ডেজ লাগবে সেই তো অনুযায়ী। তাহলে এইখানে তো একটা রিস্ক আছে। সাপোজ রিস্কটা কি থাকে, সেটা মানে কি রিস্ক, কোন কোন জায়গায় রিস্কটা থাকে? এখানে রিস্কটা হলো বায়ার যদি কোনো কারণে মাঝপথে কোনো বায়ার যদি মাঝপথে ক্যান্সেল করে দেয়, যেমন আমার ফেব্রিক অলমোস্ট হয়ে গেছে, নিটিং ডাই, তারপরে অ্যাক্সেসরিজ হয়ে গেছে, এখন আর মাত্র 40 ডেজ বাকি, আমি প্রোডাকশনে যাব, তখন যদি বায়ার কোনো কারণে ক্যান্সেল করে দেয়, যে যে তারও কোনো রিজন থাকে যে ক্যান্সেল করে দেয়, তখন এটা একটা হিউজ আমাদের সমস্যা, প্রবলেম হয়। কারণ এই ফেব্রিক করা, এটা করা, এগুলো সব এলসির আন্ডারেই করা হয়। সো এই টাকাটা আবার তখন ব্যাংকে দিতে হয়। না মানে ব্যাংকে কি পুরো টাকাটাই আমার দিতে হবে যেটা আমি নিছি? কিন্তু আমি তো অলরেডি অনেক টাকার কাজ বাজে, তাহলে সেক্ষেত্রে বায়ার কি আমাকে ওই যতটুকু আমি কাজ করছি ওই টাকাটা দিবে? বায়ার তো এই ক্ষেত্রে সব বায়ার দেয় না, কিছু কিছু বায়ার কম্পেনসেশন কিছু দেয়। এই ছাড়া সাধারণত ক্যান্সেল করলে এটা সাধারণত ফ্যাক্টরি লসের উপর দিয়ে যায়। তো তাহলে এটা তো আসলে একটা কঠিন জিনিস, কারণ টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না যে আমি এতটুকু কাজ করে ফেলছি। আর এরকম কি হয়েছে, মানে আপনাদের সাথে হয়েছে কিনা যে হ্যাঁ, আমাদের সাথে এরকম হয়েছে, কিন্তু ফুল অর্ডার ক্যান্সেল হয় না। যেমন ভাইয়ার 1 লাখ পিস দিছে, কোনো কারণে সে এই মালটা দেখলো যে তারাও মার্কেটিং করে যে 1 লাখ পিসের তখন মার্কেটিং পেয়েছিল, কিন্তু সে 80,000 পর্যন্ত পরে আরেক সে দেখলো যে সে 80,000 পর্যন্ত সে সেল করতে পারবে। তখন সে বলে যে আমার এই প্রবলেম হয়েছে, আমি 20% নিতে পারবো না, এই তো আমি 80,000 পিস পর্যন্ত নিতে পারবো। এর কারণে এই 80,000 পিসের উপর সে আবার রিভাইজ আমাদেরকে পারচেস অর্ডার দেয়, আমাদের সেটা নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, তো এখানে যে এই যে প্রসেসটা, এটা একটু সংক্ষেপে জানতে চাই, কারণ আমরা আসলে তো জানি না অত। যে ধরেন আপনি অর্ডার নিলেন, সে তো আমাকে 1 লাখ পিস অর্ডার দিল, এরপরে কি করতে হয়? ফ্যাক্টরি প্রথমে কি কাজটা থাকে, যে এখন ম্যাটেরিয়ালটা কিনা, আমরা যখন অর্ডারটা হয়ে যায়, তখন ফ্যাক্টরির প্রথম কাজ হলো ফেব্রিক বুকিংটা দেওয়া, অ্যাক্সেসরিজ বুকিং দেওয়া। এই ফেব্রিক কোথায় আসে? চায়না থেকে? ফেব্রিক লোকালি বাংলাদেশে পাওয়া যায় বিভিন্ন স্পিনিং মিল, টেক্সটাইল মিল, এর থেকে সুতা কালেক্ট করে ফ্যাক্টরি সেটা নিটিং করে। নিটিং করা আসলে বুঝতেছি না। এটা হলো নিটিং মেশিন আছে, মানে সুতা থেকে কাপড় সুতা থেকে ফেব্রিক বানায়, গ্রে ফেব্রিক, আচ্ছা, যেটা যেটাকে বলে যে ডাইং করার আগে ফেব্রিক।
যেটা দিয়ে আমি যে কোনো যে কোনো টাইম রং করতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি। সেই নিটিংটা কমপ্লিট হলে তারপর নিটিং করলে গ্রে ফেব্রিক আসে, গ্রে ফেব্রিক হয়। তারপর ওইটাকে আমরা যে কোনো ওটা কালার হলো যে কোনো কালার করতে পারবো, কিন্তু বায়ার সাপোজ বায়ার দিয়ে দিল হোয়াইট কালার, আমরা এটা বায়ার থেকে আগেই অ্যাপ্রুভাল নিয়ে আসি। অ্যাপ্রুভাল নিয়ে আসার পর সেই ল্যাব ডিপ ধরে আমরা স্মল একটা ব্যাচ করি, যেটা দিয়ে আমরা প্রি প্রোডাকশন স্যাম্পল পাঠাই। যে ঠিক আছে কিনা, এটা যে ডিজাইনটা তো ওরা দিয়ে দেয়। হ্যাঁ, একটা তাদের একটা টেক প্যাক প্রোভাইড করে এবং সেটার জন্য প্যাটার্ন দেয়। সেই প্যাটার্ন অনুযায়ী, টেক প্যাক অনুযায়ী আমরা একটা স্যাম্পল রেডি করি। সেই স্যাম্পলটা আমরা বাইরের কাছে পাঠাই অ্যাকচুয়াল, যেমন এটার কি ফেব্রিকেশন, যেমন এটা 100% কটন, সিঙ্গেল জার্সি, 160 জিএসএম, হোয়াইট কালার, এখানে একটা ফ্রন্টে একটা প্রিন্ট আছে, সকল কিছু মিলিয়ে আমরা জাস্ট ফাইনাল প্রোডাক্টটা কি হবে, ফাইনাল প্রোডাক্টটা কি হবে তার একটা স্যাম্পল, ছোট ভার্সন, সেটা আমরা 2 পিস স্যাম্পল আমরা বাইরকে পাঠাই। বায়ার সেটা চেক করে যদি তার ক্রাইটেরিয়ার সাথে মিলে তখন সে আমাদের অ্যাপ্রুভ দিয়ে দেয়। আমরা এই অ্যাপ্রুভ স্যাম্পলটা আবার সিগনেচার করে ফ্যাক্টরিতে দিয়ে দেই যে এটা হলো তোমার ফাইনাল প্রোডাক্ট, এরকম হবে, তুমি এটা ধরে ডাইং করো এবং এইটা অনুযায়ী সেম টু সেম তুমি প্রোডাকশন করো। সেম হতে হবে, না হলে তো আবার ইয়ে হবে। আর এই যে আপনারা পাঠান, সেটা কি ডিএচএল এ বা ডিএচএল, ফেডেক্স, ইউপিএস ওখানে তো এর একটা মাধ্যমে খরচ। আমরা পাঠাই। সো ফ্যাক্টরিতে অর্ডার দিলাম সাপোজ 1 লাখ, এখন ফ্যাক্টরি যদি আমাকে ঠিকমতো প্রোডাক্টটা রেডি করে না দেয়, সেই ক্ষেত্রে তো আমি পাঠিয়ে দিলাম, বড় সমস্যা হবে, তাহলে এই জিনিসটা কিভাবে মেনটেন হবে, এরকম হয়েছে কি? এই জিনিসটা আসলে কখনো হয় না বেসিক্যালি, কারণ আমরা যখন একটা অর্ডার, যেমন আমি আপনাকে আগেই বলেছি, প্রি প্রোডাকশনের জন্য আমরা যখন বাইকে পাঠাই তখনই সম্পূর্ণ প্রসেসিং আবার আমাদের কোয়ালিটি টিম দেখে দেয় যে এটা অ্যাজ পার বায়ারের অনুযায়ী আছে কিনা। যখন এটা বায়ারের অনুযায়ী থাকে তখনই আমরা বাইরের কাছে পাঠাই এবং এটা আবার সিল সাইন করে আমরা ফ্যাক্টরিতে পাঠাই। এখন এই প্রসেসের পর আমরা ফেব্রিকটাকে আবার ট্রায়াল রানের জন্য কাটি, এটাকে বলে সাইজ সেট করি, সাইজ সেটে আবার চেক দিই, সেইটা আবার আমরা চেক সব ঠিকঠাক থাকলে এই আইটেমটা তখন আমরা প্রোডাকশনে যাই এবং প্রোডাকশনের শুরুতেও আমরা ইন্সপেকশন করি। এটা আসলে মূলত 3টা ধাপ, একটা হলো ক্রিটিক্যাল, একটা মেজর, একটা মাইনর। আমরা আপনি যেটা বলছেন সেটা ক্রিটিক্যালের করছি, কিন্তু গার্মেন্টসে ক্রিটিক্যালের আইটেম আমরা আগে ভাগ করি যে এটা ক্রিটিক্যাল আইটেম, এইখানে ক্রিটিক্যাল জোন কোনটা আছে। যদি ক্রিটিক্যাল জোন থাকে সেটা আমরা আলাদাভাবে পিপি মিটিংয়ের সময় তাদেরকে বলে দিই যে এই পার্টটা ক্রিটিক্যাল আইটেমে পড়বে, তোমরা এই আইটেমটা এইভাবে করবা, এটার জন্য এই জিনিস লাগবে, সেটা আগে সেট আপ করে নাও। তারপরে আমরা এটাকে আবার এই গুডসটা আবার 20% প্রোডাক্ট হয়ে গেলে আমরা আবার একটা ইনলাইনের ইন্সপেকশন করি, সেখানে এই গুডসটা আবার চেক দেওয়া হয়। কখনো যদি কোনো প্রবলেম করে তখন এটা ধরা পড়ে যায়। হ্যাঁ, আর যদি আমরা একান্তই সকল চেক লিস্ট করার পরেও যদি এই আইটেমটা শিফট হয়ে যায় এবং বায়ার যদি বায়ারের কাছে যাওয়ার পর ধরা পড়ে, তখন তারা বায়ার আমাদেরকে পেনাল্টি দেয়। সেই অর্ডার ক্যান্সেল করবে না, তখন হয়তো আমাকে ক্রিটিক্যাল জোন অনুযায়ী আমাদেরকে হয়তো 5%, 10% অর ইভেন 20%, 25%-এর মতো ডিডাকশন করে দেয় ভ্যালু, টাকা কেটে রাখে। তো এই যে আপনাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য মানে চেক লিস্ট নিশ্চয়ই আছে, যে কি কি চেক লিস্ট? এটা আসলে আমরা কোয়ালিটি যে চেক লিস্টটা আমরা একেবারে ফেব্রিক থেকে শুরু করি। যখন এটা কালার, ফেব্রিক কালারটা আমাদের কাছে আসে, আমাদের কোয়ালিটি টিম দেখে যে এটা প্রি প্রোডাকশন স্যাম্পলের অনুযায়ী হয়েছে কিনা। যখন হয় তখন সে ফেব্রিক অ্যাপ্রুভ দেয় এবং ফেব্রিকটা আসার পরেও আবার সেটা সে টেস্টের জন্য পাঠিয়ে দেয়। 4 পয়েন্ট সিস্টেম আছে, 10 পয়েন্ট সিস্টেম আছে। যেমন একটা ব্যাচ আসলো 1000 কেজির, সেই ফেব্রিকটার সে 10%, যেমন 1000 কেজিতে সে 20টা রোল আসলো, 20টা রোলের মধ্যে 10%, অর্থাৎ 5টা কি 6টা রোল আমরা সেখান থেকে চেক করি, পুরো রোলটাই চেক করি।
যদি পুরো রোল এই 10%-এ কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা ফেব্রিক ওকে। কালার, কোনো ডিফেক্ট, হোল, মানে ওই যে কোয়ালিটি কোয়ালিটি টিম এটা এনশিওর করে। যদি আমরা এটা 10%-এ আমাদের যে ক্রাইটেরিয়া, ফেব্রিকের ক্রাইটেরিয়া, সেটা একটা পয়েন্ট সিস্টেম আছে, সেই পয়েন্ট সিস্টেমের উপরে যায়, তখন আমরা 100% ফেব্রিক চেক করি। তাহলে এই যে অর্ডার নিচ্ছি, দেন আমাকে গার্মেন্টস বানিয়ে দিচ্ছে, এই মাঝখানে আমাকে ব্যাংকেও আবার 1.5% দিতে হবে, গার্মেন্টসকে একটা টাকা দিতে হবে। তো সব কিছু পরে আপনাদের একটা এভারেজ কেমন ইয়াটা এটা হলো থাকে? আমরা যখন আনি তখন আমরা একটা কমিশন রেখেই ফ্যাক্টরিতে প্লেস করে দিই। সাপোজ এটা 3% থেকে 5%। মানে টোটাল অর্ডারের উপরে মাত্র 5% না বলবে? ইয়েস, এই 5% রেখে আমরা ফ্যাক্টরি 3 থেকে 5% রেখে স্মল অর্ডারের ক্ষেত্রে যখন এটা 1000-2000 পিস, তখন এটা আরেক 10% রেখে আমরা ফ্যাক্টরিকে প্লেস করে দিই। আচ্ছা, তো এখন এরকম কতগুলো অর্ডার একসাথে কাজ চলবে, মানে এখন কেমন কাজ চলতেছে? এখন যেমন আমাদের যেমন ডিসেম্বরের শিপমেন্ট, বিভিন্ন ফ্যাক্টরি মিলিয়ে প্রায় 20 লাখ পিসের মতো শিপমেন্ট আছে ডিসেম্বরে। মানে অর্ডার তাহলে কয়টা এখানে? 20 লাখ তো আছে, মানে এখানে কয়টা কোম্পানির অর্ডার? পেপকোই সব নাকি? এখানে পেপকো, এলপিপি দুটোই আছে। দুইটা দিয়েই পেয়েছেন? আচ্ছা, 20 লাখ। আচ্ছা, তো আপনাদের এখানে তো আসলে অনেক টার্মস আছে যেটা আমরা হয়তো অনেক কিছু বুঝতেছিও না, যেমন টেক প্যাক বললেন। তো টেক প্যাক জিনিসটা কি? এটা আসলে গার্মেন্টসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট টেক প্যাক। এটা হলো টেকনিক্যাল প্যাকেজ। এটা এই টেক প্যাকটা আসলে হলো বায়ার আমাদেরকে প্রোভাইড করে সে কী চাচ্ছে। এখানে আমাদেরকে একটা সাপোজ একটা টি শার্ট, এই টি শার্টে কী ফেব্রিক ইউজ হবে, কী জিএসএম ইউজ হবে, এবং এটার স্টাইলিং কেমন হবে, ওয়ার্কম্যানশিপ কেমন হবে, এটা স্টিচ কেমন হবে, এবং এটার কোয়ালিটি কীরকম হবে, সেটার জন্য সে একটা স্যাম্পলও আমাদেরকে প্রোভাইড করে, ফেব্রিক টুকরো, সব কিছুর স্পেসিফিক ডিটেলস এই টেক প্যাকের মাধ্যমে পাওয়া যায়। মানে ওর সব রিকোয়ারমেন্টে এটার মধ্যে থাকে। এটা ইম্পর্টেন্ট। মানে এইটা আবার স্টাডি করে কারা, মানে আপনারাই করেন না আলাদা এটা ডিপার্টমেন্ট আছে? আমরা মার্চেন্ডাইজার স্টাডি করে এটা আমরা ক্যাট সেকশনে পাঠিয়ে দিই, যাতে এই টেক প্যাক ধরে এখানে একটা স্পেক শিট থাকে, মেজারমেন্ট শিট। সেই মেজারমেন্ট শিট ধরে আমরা সাধারণত গার্মেন্টসে ক্যালকুলেট করি ডজন হিসেবে, এবং এই টি শার্টটা বানাতে আমার কতটুকু ফেব্রিক লাগবে সেইটা আমরা ক্যাট সেকশনে পাঠিয়ে দিই। ক্যাট সেকশন সেটা কম্পিউটারের মাধ্যমে ডিজাইন করে সেটা আমাদেরকে জানায়, যেটা যে প্রাইসিংয়ের জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। কারণ এই ফেব্রিকের প্রাইসই আমাদের 60 থেকে 65% চলে যায় টোটাল খরচ। টোটাল প্রাইসিংটা এইভাবে আপনারা সেট করেন, মানে তারপর আপনি বাইরে বলেন আমার যেমন এটা যেমন আমরা একটা ফেব্রিকের জন্য 12 পিসে আমার টি শার্ট বানাতে 2.5 কেজির মতো ফেব্রিক লাগবে, এবং সেটার সাথে আমাদের যোগ করতে হয় ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ প্রাইস, সেটার সাথে আমাদের যোগ করতে হয় প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি প্রাইস, সেটার সাথে আমার যোগ করতে হয় সিএম প্রাইস, কস্ট অফ মেকিং, ফ্যাক্টরি একটা টি শার্ট বানাতে কত খরচ হবে, তারপর আমাদের যোগ করতে হয় একটা ওভারহেড কস্ট, তারপরে আমাদের যোগ করতে হয় প্রফিট। সবগুলো একসাথে যোগ করেই আমরা একটা প্রাইস, যে টার্মটা আমরা ইউজ করি এফওবি, সেই প্রাইসটা আমরা বাইরের কাছে প্রোভাইড করি। ফ্রি অন বোর্ড, যেটা হলো আমরা ফ্যাক্টরি থেকে সিএনএফ এজেন্টের পর্যন্ত হ্যান্ড ওভার করবো। এইটুকুর মধ্যে আমাদের একটা গার্মেন্টসের জন্য কত টাকা লাগবে। তাহলে এগুলো করতে তো ওই যে টাইম যেটা বললেন লিড টাইম বলতে কি বোঝাচ্ছে? এটা লিড টাইম বোঝাচ্ছি আমরা যখন বায়ারকে প্রাইস দেই, বায়ার তারপর একটা টার্গেট প্রাইস দেয়, আমরা তখন আবার একটা ক্যালকুলেশন করি কোথায় কোথায় মিনিমাইজ করা যাবে। আমরা আবার মিনিমাইজ করে যখন বায়ারের টার্গেট প্রাইস ফিল আপ করে দেই, বায়ার তখন আমাদের একটা পারচেস অর্ডার দেয় যে
আমি তোমার থেকে আজকে ডিসেম্বরের 13 তারিখ, আজকে আমাদেরকে একটা পারচেস অর্ডার দিল, যেটা 90 ডেজ মার্চের মার্চের 13 তারিখ পর্যন্ত 90 ডে। এটা হলো লিড টাইম। যেমন বায়ার বললো যে মার্চের 13 তারিখের মধ্যে দিতে হবে। আমার গুডসটা তুমি সিএনএফ এজেন্টকে হ্যান্ড ওভার করে দিবে। আচ্ছা। এটা হলো লিড টাইম, এই আর- মাঝখানে সময়টা। এই যে যেটা বলে আরেকটা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এসএমভি, এটা বলতে কি বোঝায়? এটা হলো যে এটা আসলে স্ট্যান্ডার্ড ভ্যালু হলো ইন্ডিভিজুয়াল আইটেমের তৈরি করতে কত মিনিট লাগবে। যেমন আমি আজকে একটা পোলো শার্ট পরে এসেছি, এই পোলো শার্টটা আমার তৈরি করতে কত মিনিট লাগবে। মানে কত মিনিট বলতে ওই প্রতিটা মানে নাকি পুরোটা? না, এটা হলো একটার জন্য আমরা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। পার পিস। যেমন একটা পোলো শার্ট বানাতে আমার 25টা মেশিন লাগবে, এই 25টা মেশিনে 25 জন ওয়ার্কার লাগবে, এই 25 জন ওয়ার্কার মিলে আমার এই পোলো শার্টটা বানাতে কত মিনিট লাগবে, এটা 6 মিনিট লাগবে। সেই হিসাবে এটা ক্যালকুলেশন করা হয়। এটা আমরা পরে প্রাইসিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রাইসিংটা তো বললেন যে কিভাবে করা হয়, প্রতিটা জিনিস চেক করে, ডিজাইন, ফ্যাব্রিক, তারপরে যে এগুলো সব চেক করে, তারপর এটা ক্যালকুলেশনটা কারা করে? মানে আপনারা মার্চেন্ডাইজার নাকি এটা সবাই মিলে আসলে- একসাথে? এটা আসলে বিভিন্ন ডিপার্টমেন্ট হয়ে আমাদের কাছে আসছে। যেমন মার্চেন্ডাইজার পার্ট আছে, ক্যাট সেকশনের পার্ট আছে, এই দুইজন। আবার এটার একটা ডেমো তৈরি করা হয় যদি ক্রিটিক্যাল হয়, যেটা করতে কোনো ক্রিটিক্যাল জিনিসগুলো কেমন লাগবে। আমরা একটা টার্ম ইউজ করি বটল নেক, মানে এখানে কোনো এই ইন্ডিভিজুয়াল, যেমন এখানে একটা কলার এবং প্লাকেট আছে পোলো শার্টে, এইটাখানে একটু টাইম বেশি লাগে, এটার জন্য আলাদাভাবে হিসাব করা দেওয়া হয়। সবগুলো মিলেই আসলে অনেকগুলো ডিপার্টমেন্ট মিলেই একসাথে হয়ে এই প্রাইসিংয়ের কাজটা করা হয়। আর টাইম অ্যান্ড অ্যাকশন, এটা কি বুঝে আপনাদের এখানে? আমাদের এই সম্পূর্ণ গার্মেন্টস তৈরির মধ্যে টাইম অ্যান্ড টিএনএ বলে, টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডারটা খুবই ইম্পর্টেন্ট। আমাদেরকে এইটা অল টাইম মেনটেন করে চলতে হয়। সেম 90 ডেজের লিড টাইম। আমি ডিসেম্বরের 13 তারিখে এটা পেলাম। এখন কবে আমাকে ফিট স্যাম্পল, এটা থেকে আমরা বুঝতে পারি যে কোন দিনের মধ্যে আমি স্পেসিফিক আমার বিভিন্ন টার্ম থাকে, যেমন ল্যাব ডিপ অ্যাপ্রুভাল, স্ট্রাইক অফ অ্যাপ্রুভাল, ফিট স্যাম্পল অ্যাপ্রুভাল, প্রি প্রোডাকশন স্যাম্পল অ্যাপ্রুভাল, তারপরে আমি কখন নিটিং, আমার ইয়ানটা ইনহাউস হবে, কখন আমি নিটিং করব, কখন আমি ডাইং করতে হবে, পুরোটা একটা ক্যালেন্ডারের মধ্যে পুরোটা আপনি- আমাকে একটা ক্যালেন্ডারের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এটা একটা টাইম এই সময়ের ফ্রেম মধ্যে সব কাজ থাকে শুরু যে হবে। এই টাইমের মধ্যে যদি আমি এই স্পেসিফিক সেগমেন্টটা না করি, তাহলে আমি Lead আমার time-টা লিড আবার টাইমটা maintain আমি করতে মেনটেন করতে পারবো না। সো এই ক্যালেন্ডারটা আমি অর্ডার পাওয়ার পরেই আমার বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে Follow আমি করতে হবে। তৈরি করে ফেলাই। এবং বায়ারকেও মাঝে মাঝে আমি প্রোভাইড করি যে এখন তুমিও দেখো, তোমার কাছে যদি একটা জিনিস চাই, আমি এই টাইমের মধ্যে না পেলে আমি আমার লিড টাইমটা মেনটেন করতে পারবো না। তখন- গার্মেন্টসকেও দেওয়া হয় যে আমাকে হ্যাঁ, এগুলো গার্মেন্টসকে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে তুমি সব কিছু করবা, তা না হলে আমি কিন্তু তোমাকে এক্সট্রা টাইম দিতে পারবো না, তোমাকে এই টাইমের মধ্যেই সকল কিছু করতে হবে। তো এই যে পরে ইয়ার সাথে আপনার যে অর্ডার দিয়েছেন যারা পেপকো হোক বা এলপিপি, তো তাদের সাথে তো আবার এই নেগোসিয়েশনটা করা লাগে যে আমার এত টাকা লাগবে। এখন তো সেই নেগোসিয়েশনটা কীভাবে হয়, মানে কেমন হয়? এটা হলো মেইনলি আমরা ইমেলের মাধ্যমে করি। বায়ার আমাদেরকে একটা স্পেসিফিক টি শার্টের প্রাইস করতে বললো যে তার এটা কত লাখ, এই টি শার্টের বললো যে টেক দিয়ে যে তুমি এটার প্রাইস দাও। আমরা যখন একটা প্রাইস দেই, বায়ার এটার আবার যদি এটা বায়ারের কাছে প্রাইস দেওয়ার পর সে ক্যালকুলেট করে তার একটা বাজেট থেকে টার্গেট প্রাইস দেয়। যে আমরা দিলাম একটা টি শার্টের জন্য $1.80, বায়ার বললো না তুমি এটা $1.60 মধ্যে করতে পারবে কি না, তাহলে আমি তোমাকে অর্ডার দিই। তখন আমি বিভিন্ন পর্যায়ে এগুলা আবার রিক্যালকুলেট করে আমরা সেটা
কস্ট মিনিমাইজ করে আমরা বাইরের টার্গেটটা ফিল আপ করে যদি দেখি যে বাইরের টার্গেট ফিল আপ হচ্ছে, তখন আমরা তাকে বলে দেই যে ইয়েস উই ক্যান কনফার্ম ইউর টার্গেট প্রাইস, সো প্লিজ গিভ আস ইউর। যদি আবার না হয় সেক্ষেত্রে মানা করা হয় নাকি বলা হয় না, আমরা তখন মানা করি না, আমরা তখন টার্মসটা এরকমভাবে ইউজ করি যে সে বায়ারের টার্গেট প্রাইস $1.60, কিন্তু আমাদের আসতেছে $1.65, তখন আমরা পোলাইটলি তাকে রিকোয়েস্ট করি যে আমাদের তো $1.65 হচ্ছে, আমরা যদি সকল তোমার কোয়ালিটি মেনটেন করতে চাই তাহলে আমার $1.65 দাও, আমার এটা খুব উপকার, আমার এটা তোমার অর্ডারটা ভালোভাবে আমি যদি করে দিতে পারবো। এরকম তো নেগোসিয়েশন করতেই হয় অর্ডার। আচ্ছা, আর এখানে আরেকটা টার্ম আমরা দেখছি যে পেমেন্ট টার্ম নেগোসিয়েশন তো আমরা করলামই, কিন্তু বায়ার যে আপনাদেরকে অর্ডার দিচ্ছে, এখন আপনারা তো ফ্যাক্টরির সাথে কাজ করতেছেন, তো বায়ার কি কোনো ফ্যাক্টরি মানে চয়েস থাকে নাকি আপনারা বলেন, মানে সাপোজ আপনি বললেন বায়ারকে আমি এই ফ্যাক্টরি দিয়ে কাজ করে দিচ্ছি, মানে ওরা জানতে চায় কি না? ও তো ওই যে একটা অডিট অডিট করার ফলে ওদের তো সবই অ্যাপ্রুভড ফ্যাক্টরি। ও আচ্ছা, আগে থেকে অ্যাপ্রুভাল নেওয়া আছে হ্যাঁ, বাংলাদেশে, ওদের লিস্টে থাকে, যেটা অ্যাপ্রুভ হয়ে যায় সেটা ওদের লিস্টে থাকে। এবং আমরা কোন কোন ফ্যাক্টরির সাথে কাজ করতেছি সেটার একটা অ্যালোকেশন বায়ারকে দিতে হয়, যে সাপোজ রবিনটেক্সে ফেব্রুয়ারিতে 20 লাখ পিস অর্ডার নিতে পারবে, সেই হিসেবে সে আমাদের থেকে, যেমন আমরা 10টা ফ্যাক্টরির সাথে কাজ করতে চাই, 10টা ফ্যাক্টরির ফেব্রুয়ারিতে কী পরিমাণ খালি আছে সেটা আমাদেরকে বায়ারকে দেখাতে হবে। সেই হিসেবে ফেব্রুয়ারিতে সাপোজ 10টা ফ্যাক্টরি মিলে 60 লাখ পিস খালি আছে, তখন সে এইভাবে অর্ডার করে, যাতে কারোর উপরই কোনো চাপ না পড়ে, আমরা যাতে অন টাইমে শিপমেন্ট করতে পারি। কোম্পানির যে ওয়ান স্টপ সলিউশন বলে, এটা কি বলতে কি বলছেন? এখন আমাদেরকে, যেমন আমরা বাইং হাউস হিসেবে সব ওয়ান স্টপ সলিউশনটা আমরাই প্রোভাইড করে থাকি। যে কোনো সমস্যার ক্ষেত্রে ফ্যাক্টরিয়া, সেটা হোক স্যাম্পল হোক, পেমেন্ট টার্মস হোক, শিপমেন্ট ডিলে, সকল কিছুর জন্য ওই ফ্যাক্টরি আমাদেরকে বলে, আমরা সেটা বাইরের সাথে নেগোসিয়েশন করে আমরা সেটা তাদেরকে সলিউশন দিয়ে দিই। সো এই যে অর্ডার নেওয়া এত কিছু, তো এর কখনো কি কোনো মানে চ্যালেঞ্জের ইয়া করতেছেন, বিপদ হয়েছিল যে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো কীভাবে ওভারকাম করছিলেন? এখন কোনো স্মৃতি বা ঘটনা মনে আছে? আপনাদের তো এটা একটা অনেক ডিপার্টমেন্টের অনেক প্রসিডিউর নিয়ে কাজ করতে হয়, সো রেগুলারলি বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয়। যেমন ফেব্রিক চলে আসছে, এখনও অ্যাক্সেসরিজের যে সুইং আইটেম সেগুলো ডেলিভার্ড একটু দেরি হচ্ছে, যে কোনো কারণেই হোক। তারপরে আবার আমি আমার আগামীকাল থেকে আমি আমার গুডসটা ইনপুট দিব লাইনে, কিন্তু আমার ফেব্রিকের এখনও ইন্সপেকশন শেষ হয়নি, ফেব্রিক ঠিক মতো পাইনি। এরকম চ্যালেঞ্জ আমাদেরকে রেগুলারই নিতে হয়। এবং যেটা বললেন আপনি যে ক্যান্সেলেশনের কথা, অনেক সময় বায়ারের দেখা গেল যে 40 দিন আছে, কিন্তু আমি যে লাস্ট স্যাম্পলটা পাঠাইছি সেটা বায়ারের মন মতো হচ্ছে না, অ্যাজ পার দেয়ার ক্রাইটেরিয়া। তখন সে বলে যে তুমি যদি এরকম করো তাহলে কীভাবে এই শিপমেন্টটা অন টাইমে দেবে। তখন আমাদেরকে আরও ইফেক্টিভ ওয়েতে কাজ করতে হয়। ফ্যাক্টরির সাথে আমাদেরকে তাকে বলতে হয় যে এই জিনিসটা বায়ার এরকমভাবে চাচ্ছে, তুমি এই জিনিসটা এইভাবে করে এইরকম কালারের এরকম কালার মেনটেন করে আমাকে দাও, আমি বায়ারকে খুবই আর্জেন্ট বেসিসে পাঠাইতে হবে। তখন আমরা বেশ কিছু কাজ ফ্যাক্টরির সাথে মিলে করতে হয়, যাতে এই জিনিসটা আর কোনো চ্যালেঞ্জ না হয়। আচ্ছা, আপনি তো এখন যে সিনিয়র মার্কেটিং আছেন, তো শুরুর দিনগুলো কেমন ছিল? এই মার্কেটে গার্মেন্টস সেক্টর, এটা সবসময় চ্যালেঞ্জিং এবং সবসময় আপনাকে খুবই
কি হার্ড ওয়ার্কিং করতে হয় এবং সব কিছুই আপনাকে মাথায় রেখে কাজ করতে হয়। এখানে আসলে কি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে দেখা গেল যে 2 বছরে যে পরিমাণ নলেজ এবং যে পরিমাণ এক্সপিরিয়েন্স গেদার করতেছে, অনেকের 5 বছর 6 বছর লেগে যাচ্ছে। এখন আপনাকে এই জন্য বেশ মাথায় রেখেই কাজ করতে হয় যে আপনি কীভাবে কাজ করতে চান, কীভাবে এগিয়ে যেতে চান, সব কিছু মাথায় রেখে আপনাকে কাজ করলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। তো কাজ করতে, আচ্ছা, সাস্টেনেবিলিটি কি রূপবাদী, জিওডি সার্টিফিকেট, রিসাইকেল ফ্যাব্রিক? এইখানে কোশ্চেন করে যে আপনি যে ফ্যাক্টরিতে করেন, এখানে মূলত ফ্যাক্টরিতে আপনি কী কী ক্রাইটেরিয়া দেখে অর্ডার দেন, কী কী ফ্যাক্টরি রাখতে হয়? তা আপনি যে আপনারা যে ফ্যাক্টরিতে অর্ডার দিচ্ছেন, তো সেখানে তো আপনাদেরও একটা সাস্টেনেবিলিটি বা কী কী দেখবেন, ওই ফ্যাক্টরিতে অর্ডার দিবেন কি না, সেটা কী কী দেখেন আপনারা? এটা একটা ভালো বলেছেন। আমরা যখন একটা ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করতে যাব, তখন আমরা ফ্যাক্টরিরও বেশ কিছু ক্রাইটেরিয়া আমাদের দেখতে হয়। ফার্স্ট হলো ফ্যাক্টরিটা আসলে রাজুক থেকে প্রপারলি অ্যাপ্রুভড কিনা, ফ্যাক্টরি বিল্ডিংটা তাদের ফায়ার ইনস্টলেশনটা ঠিক মতো আছে কিনা, প্রপার এক্সিট ওয়ে আছে কিনা, এগুলো, তারপরে তারা এগুলোর সার্টিফিকেট আছে কিনা মূলত। যেমন আমরা পেপকো বাইরে যে সেডেক্স, তারপরে আরএসসি, এই সার্টিফিকেটগুলো আমরা চেক করি। তারপরে আরও অন্যান্য বাইরে আরও ক্রাইটেরিয়া আছে, যেমন জিওটি সার্টিফিকেট, তারপরে আছে ওকোটেক সার্টিফিকেট। এরকম ফ্যাক্টরির বিভিন্ন সার্টিফিকেট আছে যেগুলো ফ্যাক্টরিকে মেনটেন করতে হয় অর্ডার, বাইরে থেকে অর্ডার নিশ্চিত করার জন্য। তো আপনি তো আসলে এই ইন্ডাস্ট্রিতে এখন ইনসাইডার হিসেবে আছেন, তো আমরা জানি যে করাপশন নিয়ে যে ইস্যুটা, মানে বলা হয় যে এখানে কমিশনের একটা ব্যাপার আছে, বা ফ্যাক্টরিতে কাজ চাপ দেওয়া বা বিভিন্ন কিছু, তো করাপশনটা আপনি কীভাবে দেখবেন এই ইন্ডাস্ট্রিতে? এইখানে জিনিসটা আসলে ডিরেক্টলি ওরকমভাবে এটা হয় না। যেমন বাইং হাউস বা এখান থেকে বা যে কোনো বাইং হাউস থেকে অর্ডার প্লেস করার সময় কমিশন কমিশন রাখে। এখন এটা কমিশনের উপরই কাজ। বাইং হাউস তো আর কমিশন ছাড়া কাজ করতে পারবে না। তাদের তো তারা কিছু প্রডিউস করে না, তারা শুধু জাস্ট ফ্যাক্টরিকে ফলো আপ করে ফ্যাক্টরি থেকেই শিপমেন্টটা হয়। সো বা এই কমিশনটা রেখেই বাইং হাউস কাজ করে। মানে করাপশন এখানে কম হয় বাইং হাউসের ক্ষেত্রে। ইয়েস, ফ্যাক্টরিতে হয়তো বা করাপশনের জায়গা থাকে। করাপশনের জায়গাটা আসলে ফ্যাক্টরি করে, যেমন তারা সকল কিছু র মেটেরিয়াল অর্ডার দেয়, ট্রিপস অ্যান্ড অ্যাক্সেসরিজ অর্ডার দেয়, সেখান থেকে তারা যদি কিছু ম্যানেজ করতে পারে সেটা তাদের উপর। মানে কেউ অফার দিল যে হ্যাঁ আমি আপনাকে এই 10টা এটা মানে ইয়া দেবো, হ্যাঁ আমি আপনাকে অর্ডার দিব, এটা 1 লাখ পিসের, আপনি আমার জন্য ওইটা ধরে রাখেন, এরকম হয়। ফ্যাক্টরিতে বেশি হয়, ফ্যাক্টরিতে বাইং হাউসের তো অপশনটা কম। সো এখন যারা বায়াররা অর্ডার দেয়, তো এখন এই বায়ার থেকে কি সরাসরি আপনাদের সাথে কোনো অফার আসে কিনা, যে আমি এরকম অর্ডার দিব তোমার জন্য আলাদা কিছু? না, বায়ারের ওই তরফ থেকে কিছু আসে না। বায়ার আসলে তারা শুধু তাদের এটা একটা হলো যে এফওবিতে যে অর্ডার, এই অর্ডারের এগেইনস্টে সে 2.5% কেটে রাখে। এটা আসলে বায়ারেরও তো কাজ করতে হয়, যে বিভিন্ন প্রসিডিউর আছে সেটার জন্য। তাহলে আমরা জানি যে গার্মেন্টস সেক্টরটা, এটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসেবে কাজ করতেছে। তো এই জিনিসটার সুবিধা বা অসুবিধা কি কি হচ্ছে আপনাদের কাজ করার জন্য? এখানে বাংলাদেশ গ্লোবালি দ্বিতীয় পর্যায়ে আছে গার্মেন্টসের রপ্তানির ক্ষেত্রে। এটা তো আমাদের পুরো অর্ডার পেতে সুবিধা হয়। তো আমরা আসলে এটা অর্ডারটা আসলে আমরা কি বলে বেসিক আইটেমের উপর বেশি নির্ভর করতেছি, যে হাই ভ্যালু প্রোডাক্ট কম হচ্ছে, যে জন্য আমাদের এইখানে বায়ার অর্ডারও দেয় সেই হিসেবে যে বেসিক প্রোডাক্ট।
আমাদের এখানে সিএম কম, সেই জন্য CM বলতে সিএম বলতে হলে একটা প্রোডাক্ট তৈরি করতে বায়ার আসলে একটা প্রোডাক্ট তৈরি করতে কি কি কস্ট অফ মেকিং আচ্ছা, সেটা আমাদের এখানে কমে করা কমে যায়। করা যায়, এই জন্য এই জন্যই বায়ার আসলে বেশি এই বেসিক প্রোডাক্ট বেশি অর্ডার দেয়। আচ্ছা, আর বেসিক প্রোডাক্ট মানে অন্য কি প্রোডাক্ট আছে মানে যেগুলো বেসিক আমাদের প্রোডাক্ট অন্য হলো হাই ভ্যালু প্রোডাক্ট, যেমন খুবই দামি ফেব্রিক বা কাটেন সিউ বা অনেক একটা অর্ডারের ভিতর অনেক ধরনের ট্রিমস অ্যাড করা, এইসব ক্ষেত্রে এগুলো আবার বাংলাদেশকে তারা কম দেয়। বাংলাদেশে কম দেয়, কারণ বাংলাদেশে এগুলোতে একটু পিছিয়ে। এগুলো সাধারণত চায়না বা ভিয়েতনাম মানে একটু হাই ভ্যালু এডেড প্রোডাক্ট বেশি করে। তাহলে হাই ভ্যালু এটা প্রোডাক্টগুলো করতে আমাদের তাহলে কি করতে হবে? আমাদেরকে এটার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিতে যে মেশিনারি যেটা, সেগুলো আরও ইমপ্রুভ করতে হবে, যেগুলো এই প্রোডাক্ট তৈরি করতে হবে, আপডেট করতে হবে। আর চায়নার সাথে আমাদের কম্পিটিশনটা কেমন, মানে চায়নাকে চুজ করবে না আমাদেরকে? এটা এখন চায়না এবং বাংলাদেশ যেটা হইলো, এটা আসলে চায়না ভার্সেস বাংলাদেশ না, এটা বাংলাদেশ বেসিক্যালি চায়নার উপর এখনো অনেক নির্ভরশীল। অনেক নির্ভরশীল। কিছু ফেব্রিক আছে যেগুলো আমরা করতে পারি না, চায়না করে, চায়না থেকে আনতেই হয়। এবং তারা গ্লোবালি পুরো গ্লোবালি চায়না ইম্পর্টেন্ট সকল ক্ষেত্রে, শুধু যে অ্যাপারেলের ক্ষেত্রে এরকম না। না, মানে আমরা তো অ্যাপারেলের ক্ষেত্রে দেখতেছি যে ওদের মানে যেমন সাপোজ একটা জিনিস সেম অর্ডার চায়নায় করলে হয়তো বা ওরা বেশি টাকা মানে cost এটা হচ্ছে। আসলে দেখা গেল যে চায়নায় শ্রমিকদের মজুরি বেশি, আমাদের মজুরি সেই তুলনায় কম। তো এই যে এখানে এখন যাই হোক, আমরা তো আস্তে আস্তে আগায় যাচ্ছে, মানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর বলেন, বাইং হাউস, সব কিছু মিলাই তো আসলে চলতে হচ্ছে। তো এখানে ওকে, তাহলে এই যে কাজ মানে আমরা কস্টিংটা এই জন্য কম হয় কারণ আমাদের এখানে শ্রমিকদেরও আসলে বেতনটা দেখা গেছে যে বাইরের অন্য দেশ থেকে কম। তো এটা যদি বেড়ে যায় যে বা আমরা আন্দোলন দেখি, তো তখন কি আপনাদের আবার কস্টিংটা মানে বেশি হয় সেই ক্ষেত্রে? ইয়েস, যদি আমাদের তো ডিরেক্টলি শ্রমিকদের নিয়েই কাজ, তাদের যদি মজুরি বেড়ে যায় তাহলে এটা আমাদের সিএম এর উপরেও এফেক্ট করে। তখন আমরা বায়ারকে আমরা তখন বলি যে আমাদের তো গভর্নমেন্ট থেকেই এই মজুরি ধার্য করা হয়েছে, আমাদের এটার জন্য এখন এমনি কস্ট বেড়ে গেছে। কারণ প্রত্যেকটা বায়ারই চেক করে যে ফ্যাক্টরিতে মিনিমাম যে গভর্নমেন্টের ওয়েজ পলিসি সেটা মেনটেন করছে কিনা। তখন আমরা বলি যে আমাদের এই ফ্যাক্টরিগুলো মিনিমাম ওয়েজ মেনটেন করছে, সো আমাদেরকে এই প্রাইসে অফার করতে তোমাকে দিতেই হবে। তখন তারা সেটা নিয়ে কাজ করে, তখন সে বুঝে এই হিসেবেই কাজ করে। সো এই যে এই জব সম্পর্কে যেমন যেটা আমার একটা সবসময় কোয়েশ্চেন হয়, কমন মিথ, যে অনেকে বাহির থেকে ভাবে যে এরকম, হ্যাঁ আসলে কিন্তু সেটা সত্য না। এরকম কি মিথ আছে আপনাদের বাইং হাউস সম্পর্কে? এটা আসলে বাইং হাউস শুধু না, পুরো আরএমজি ইন্ডাস্ট্রি নিয়েই মিথ আছে যে এটা বোধহয় এখানে এখানে তোমার সাথে সাথেই অনেক হিউজ স্যালারি, হিউজ টাকা, আমি মনে হয় খুব অল্প দিনেই অনেক টাকার মালিক হয়ে যাব। আশেপাশে দেখে, আসলে আশেপাশে যাদের দেখে এরা 15 বছর 20 বছর কাজ করার পর ম্যানেজার হয়েছে। ম্যানেজার হলে আপনার যেমন প্রোডাকশন ম্যানেজার আছে, মার্চেন্ডাইজিং ম্যানেজার আছে, এমডি ম্যানেজার আছে, ভালো ভালো প্রতিষ্ঠানে তারা 10 লাখ 12 লাখ পর্যন্ত বেতন পেয়ে থাকে, 20 লাখ পর্যন্ত বেতন পেয়ে থাকে। সো এটা এক একটা ধাপ আছে। আপনি যখন ফ্রেশার হিসেবে ঢুকবেন তখন আপনি একটা আপনার অনুযায়ী একটা স্যালারি পাবেন। আপনার যখন আপনি কাজের ক্ষেত্রে আপনি যখন আপনাকে দক্ষতা দেখাইতে পারবেন, তখন আপনি আস্তে 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 ধাপ আপনার উন্নতি হবে, তখন আপনি স্যালারি ওই হিসেবেই পাবেন। তো স্যালারিটা কি তাহলে আপনি মনে করতেছেন যে ফ্রেশার, আমরা জানি যে অনেক অসন্তুষ্টি থাকে যে ফ্রেশারদের যে স্যালারি দেওয়া হয়, বা এটা কি মানে কম মনে হয় কি না? বা এটা আমাদের ইন্ডাস্ট্রিতে এখন ফ্রেশারদের কম প্রতিষ্ঠানই ফ্রেশারদের ভালো বেতন মেনটেন করে। বেসিক্যালি বেশিরভাগ প্রতিষ্ঠানই একটা ন্যূনতম যেই ফ্রেশারদের বেতন দেওয়া দরকার
এর থেকে কিছুটা নিচেই দেয়। তবে এই পার্টটা একটু উন্নতি করা দরকার, কারণ ফ্রেশারদের যখন ভালো বেতন দেওয়া হবে সে আরও বেশি পরিশ্রম করবে, সে দ্রুত উন্নতি করতে চেষ্টা করবে। আচ্ছা, এখন অফিস কালচার নিয়ে একটু কথা বলছি, যে অফিসের যে এনভায়রনমেন্ট বা আমরা যেটা বলি অফিস পলিটিক্স থাকে, তো সব মিলে একটা কেমন আপনাদের এনভায়রনমেন্ট থাকে আপনি এখন বাইং হাউসের ক্ষেত্রে আমাদের যেটা বাইং হাউস ইন টার্মস অফ এটা মোটামুটি ছোটই, সো এইখানে লোকজনও কম, সো এখানে অফিস পলিটিক্সটাও কম, এবং অফিস পলিটিক্স হয় যেটা হয়তো বড় অনেক লোকের ইয়া নিয়ে কাজ যখন হয় তখন, বা একটা ফ্যাক্টরিতে পলিটিক্স বেশি, যেমন ফ্যাক্টরিতে অনেক লোকের কাজ, অনেক ডিপার্টমেন্টের কাজ, তখন এখানে পলিটিক্সটাও বেশি। তবে পলিটিক্স হয় এবং এটা অনেক ইফেক্ট করে, কেন ওটাকে ইগনোর করেই আমাদেরকে চলতে হবে, হ্যাঁ, কিছু এটার করার সাথে নেই। মানিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে। কারণ আচ্ছা, তো আপনার এই ক্যারিয়ারে বা যে কাজ করতেছেন এখানে বিগেস্ট সাকসেস কি বলবেন, যে কোনটার সাকসেস সবচেয়ে ভালো করছিলেন, মানে এরকম কোনো স্মৃতি আছে কিনা? এখন এখানে সাকসেসটা বলতে হলো যে আমরা যখন একটা দৈনন্দিন কাজ করি, একটা যে কোনোই ভালো নিউজই আমাদের জন্য সাকসেস। যেমন আমরা একটা প্রি প্রোডাকশন স্যাম্পল ব্যাংকে সাবমিট করলাম, এখন এটার লিড টাইম আমরা কমে অর্ডার পেয়েছিলাম এবং আমরা ফার্স্ট টাইমই বায়ার সব অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি, এটাও আমাদের জন্য একটা সাকসেস। আবার আমরা যখন একটা অর্ডার সাকসেসফুলি শিফট করি তখনও আমাদের জন্য এটা একটা সাকসেস, যে এটা এই পণ্যটা শিফট হয়েছে, এটা একটা গুড নিউজ। আচ্ছা, এই যে মার্কেটিং হিসেবে কাজ করতেছেন, তো এটার জন্য আসলে মানে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে যে বা এই প্রফেশনে আসবে, তো এখানে স্কিলটা সবচেয়ে বেশি কোন স্কিলটা মানে মনে হচ্ছে যে এখানে যেটা আমরা ফ্রেশার হিসেবে ঢুকি, আমিও ফ্রেশার হিসেবে ঢুকছিলাম, আমি যেটা মনে করি আমার মতে ফ্রেশারদের বেশ কিছু জিনিস মাথায় নিয়েই কাজ করা উচিত। যখন আমি হোক এটা বাই হাউস বা ফ্যাক্টরি, আমি যখন একটা জায়গায় ঢুকি তখন আমাকে চেষ্টা করতে হবে যে আমি এখানে আমার একটা সময় দিব, যেই সময়ের মধ্যে আমি নিজেকে তৈরি করতে পারবো। আমি এসেই পেশেন্সে হারাইয়া ধৈর্য হারানো যাবে না, যে আমি এখানে ঢুকলাম আমার ভালো লাগতেছে না আমি অন্য জায়গায় চলে যাবো, এটা না। এখানে কাজ করতে হলে অনেক আপস অ্যান্ড ডাউনস নিয়ে আমাকে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে তৈরি করতে হবে। যেমন আমি যখন কাজ করব আমাকে এইখানকার সকল প্রসেসগুলো আমাকে ভালোভাবে শিখতে হবে, কোন ধাপের পর কোন ধাপে কী প্রসেস আছে যেটা আমাদের প্র্যাকটিক্যালি আমরা নলেজ তাড়াতাড়ি গেইন করতে পারবো, আমি একজন হিসেবে তাড়াতাড়ি উপরে উঠতে পারবো। তারপরে আমাকে যেমন এখানে মাইক্রোসফট এক্সেলের খুব কাজ, এইখানে যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এই তিনটার কাজ খুব বেশি অ্যাজ এ মার্চেন্টাইজার। সর্বক্ষণই এইগুলো নিয়ে কাজ করতে হয়, এটার উপর জোর দিতে হবে, প্র্যাকটিক্যাল নলেজের উপর জোর দিতে হবে, এবং আরও এই দুইটা নিয়ে কাজ করলেই আমাদের জন্য বেশি। এই স্কিলগুলো অবশ্যই ভালো থাকবে, অবশ্যই ভালো। আর হার্ডওয়ার্ক তো সব জায়গায় লাগে আসলে, মানে হার্ডওয়ার্কও লাগবে আবার ধৈর্য লাগবে। হ্যাঁ, গার্মেন্টস ফ্যাক্টরি বা গার্মেন্টস রিলেটেড আমি যেটা দেখছি যে এদের যে ওয়ার্কিং আওয়ার অনেক বেশি থাকে এবং সপ্তাহে একদিন মাত্র বন্ধ থাকে। ইভেন যেটা আমরা জানি যে ঈদের সময় এদের ছুটি কম থাকে, বা ছুটি দিলেও আবার শুনছি সেইটা নাকি অন্য সময়ে মানে তাকে করে দিতে হয়। ম্যানেজ করে যেমন আমরা ঈদের টাইমও ছুটি নিলে ফ্যাক্টরিতে এটা শুক্রবারে ডিউটি করে আমাদের অ্যাডজাস্ট করতে হয়। মানে এটা খুবই আসলে এটা আসলে কি যে এটা তো একটা অর্ডার নেওয়ার সময় একটা টাইমের ব্যাপার, আপনার কাছ থেকে একদিন চলে যাওয়া মানেই একদিন শেষ, এটা আপনি পাবেন না। আপনার 90 ডেজ যদি লিড টাইম হয়, একদিন চলে গেলে এটাই আপনার থেকে হারিয়ে গেল, একটা কাজ না করতে। তো আমাদেরকে বিভিন্ন ছুটিতেও কাজ করতে হয়, এমন যে পার্সোনালি একদিন উইকেন্ড, এখানেও যদি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে কাজ করতে হয়। এখন এখানে এখন কারণ টাইমের উপরই খেলা এটা। হ্যাঁ, কিন্তু আসলে ওয়ার্কিং আওয়ারটা বেশি, এটাই বলতে চাচ্ছিলাম যে আপনাদের অফিসে মানে একটা কেমন দিন যায়, কিভাবে একটা কাজগুলো হয়। এখন এটা আমাদের এখানে শুরুই করতে হয়, যেমন আমি ঢুকেই প্রথমে আমাকে গতকালকের
যদি নতুন কোনো মেইল আসে সেগুলো রিড করতে হয়, বায়ার থেকে কোনো ডিস্ট্রাকশন আসছে কিনা। বায়ার থেকে একটা ডিস্ট্রাকশন আসলে সেটা যদি অ্যাজ এ হোল আপনি আপনার একটা ডেইলি আমাকে হ্যাঁ, আমি এটা বলবেন যে ডেইলিটাই আপনাকে কয়টা থেকে কয়টা বলতেছি। অফিস, যেমন আমাকে weekly? 10টা থেকে আমার অফিসে 7টা পর্যন্ত, 10টা থেকে অফিস 7টা শেষ। এর মধ্যে আমাকে বেশ কিছু কাজ করতে হয়, বেশি আমাকে মেইল চেক করতে হয়। ইম্পর্টেন্ট আমি গতকালকে অ্যাপ্রুভাল চেয়ে গেছি, অ্যাপ্রুভালগুলো পেয়েছি কিনা সেগুলো চেক করতে হয়। অ্যাপ্রুভাল পেলে সেগুলো ফ্যাক্টরিতে দিতে হয়, যেগুলো এগুলোই আমার দৈনন্দিন কাজ। এবং ফ্যাক্টরিতে দিতে হয়, ফ্যাক্টরিতে দিয়ে আমাকে বলতে হয় যে তুমি এই প্রি প্রোডাকশন সার্টিফিকেট অ্যাপ্রুভ পাইছো, তুমি প্রোডাকশনে দিতে পারবে। তখন সে আবার এই প্রসেসটা ধরে কাজ করা শুরু করে। আবার আমাকে সে কোনো ফ্যাক্টরি থেকে এগুলো সমস্যার কথা বললো মেইল করে, সেই মেইলটা নিয়ে কাজ করে বায়ারকে গেট ব্যাক করতে হয়। বায়ারকে বলতে হয় আমি এই সমস্যায় পড়ছি, তুমি আমাকে অ্যাডভাইস করো কি এটা বলো। তখন এইগুলো নিয়ে কাজ করতে হয়। তারপরে ফ্যাক্টরি থেকে কোনো স্যাম্পল পাঠাইলো, সেটা আবার বায়ারকে পাঠাইতে হয়, কোনো অ্যাপ্রুভাল নিয়ে কাজ করতে হয়। এখন আমাদেরকে মূলত দুইটা জিনিস নিয়ে কাজ করতে হয়, একটা হলো মেইলিংয়ের মাধ্যমে বায়ারকে অ্যাপ্রুভাল আনা, আবার হলো স্যাম্পল পাঠানো। এই দুটো জিনিস নিয়েই মূলত সারাদিনের কাজ। আচ্ছা, আমি কি মানে 7টা বাজে বের হওয়া হয় নাকি দেখা গেছে যে কাজ করতে করতে 8টা 9টা বেজে গেল? এখন আমাদের যেহেতু বাইক হাউস, এখানে আমরা সাধারণত 7টার মধ্যে কাজ করার টাইমের মধ্যে কাজ করার চেষ্টা করি। আর কিছুদিন আছে যেটা আমাদের লাগেই, যেমন একটা অ্যাপ্রুভাল, সেটা বায়ার আপনার পাচ্ছি না, বায়ার হয়তো আসবে আমাদের অ্যাপ্রুভাল দিবে, সেই ওদের হয়তো বেশিক্ষণ মাঝে মাঝে বেশ কিছুক্ষণ থাকতে হয়। তো এই যে বাইক হাউসেও কাজের চাপ আছে, আমাদেরকে অর্ডারের নেসেসিটি অনুযায়ী আমাদেরকে টাইম কাজ আর করতে আপনি হয়। মানে উইকেন্ড মানে একদিন ছুটি থাকে? Yes, আমাদের উইকেন্ড যেমন শনিবারে ছুটি থাকে। আর এটা তো আপনার দৈনন্দিন লাইফের একটা ইয়ে গেল। যদিও গার্মেন্টস সেক্টরে আমি আরেকটা দেখছি, যদিও আপনাদের সাথে এটা রিলেটেড না, তারপরে মনে পড়লো দেখে বলতেছি যে যারা গার্মেন্টস জব করে যখন তাদের অর্ডার আসে, মনে হয় কি 8 লাখ অর্ডার নামবে কি নামবে, ওই দিন মনে রাত 12টা পর্যন্ত থাকতে হয় যারা ছোটরা আছে। না, এটা হলো গিয়ে যে এটা তো বললামই লিড টাইমের কাজ। এখন আমি একটা অর্ডার পেয়েছি একসাথে 5 লাখ 6 লাখের অর্ডার। এটার জন্য 20টা 25টা পিও নামে, পারচেস অর্ডার নামে। এখন আমাকে এই পারচেস অর্ডারের এগেইনস্টে আমাকে ফেব্রিক বুকিং দিতে হয়, একটা ফেব্রিকের তালিকা তৈরি করতে হয়, এই অর্ডারের এগেইনস্টে কোন কোন ফেব্রিক ইউজ হবে এবং এই কী কী ট্রিপস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইউজ হবে, এগুলো আমাকে সর্ট আউট করে এগুলোর বুকিং রেডি করতে হয়। এজন্য তো এই ওই জন্য টাইপগুলো প্রথম বেশি। 2-3 দিন আমাদেরকে এক্সট্রা একটু কাজ করতে হয়। আমি যদি এটা যত তাড়াতাড়ি করব ফেব্রিকের সেই বুকিংটা আমি দিলে সে ইয়ান পারচেস করে তারপরে পরবর্তী ধাপগুলো, ইয়ান পারচেস না করলে আমার কোনো কাজই আগাবে না। যারা গার্মেন্টসে বা এই বাইং হাউসে আসতে চায়, তো তাদেরকে আপনি একটা আপনার প্র্যাকটিক্যাল লাইফ থেকে একটা অ্যাডভাইস দিবেন যে যেটা তাদের হেল্পফুল হবে, যে কোনো অ্যাডভাইস। এটা হলো অ্যাডভাইস হলো যে এই সেক্টরে আসার আগে যাতে যে কনফিডেন্ট থাকে যে আমি এই সেক্টরে জব করবো, সো পেশেন্ট নিয়ে কাজ করতে হবে। কারণ এখানে অনেক সেক্টর নিয়ে কাজ করতে হয়, সো অনেক কিছু নলেজ মাথায় রাখতে হবে। সো এটা যদি একটা আমি এই সেক্টরে আসি তাহলে আমাকে প্রথমে অনেক কিছু শিখতে হবে। সো শেখাটা জরুরি, সে শিখতে হলে টাইম দিতে হবে। একটা জায়গায় গেলে টাইম নিয়ে শিখতে হবে এবং কাজ করার জন্য সেটা যেটা হলো সেটা হলো ধৈর্য। ধৈর্য ধরতে হবে, ধৈর্য মেট কথা। আচ্ছা, তো আমরা তো আসলে এখন এখানে কাজ করতে হবে, এখানে একাডেমি যাই। সো মারুফ, আপনি আমাকে এখন একটু আপনার যে একাডেমিক লাইফ অথবা আমরা সেটা সম্পর্কে একটু শর্টকাটে শুনতে চাই, যে স্কুল কলেজ ভার্সিটি, এটা একটু শর্টকাটে। আমার স্কুল যেখান থেকে আমার স্কুল হলো মণিপুর, ফার্স্টে আমি নাহার একাডেমিতে পড়েছিলাম 5 পর্যন্ত। তারপরে 6 থেকে আবার মণিপুর উচ্চ বিদ্যালয়ে পড়েছি, এসএসসি পাস করেছি। পাস করার পর আমি এসএসসিতে গভর্নমেন্ট সায়েন্স কলেজে ভর্তি হয়েছি।
সেখান থেকে এইচএসসি পাস করার পর আমি বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হয়েছি, যাতে আমি টেক্সটাইলের দিকে যেহেতু আমি যেতে চাইছি। সো ওইখান থেকে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এই সাবজেক্টে পাস করে তারপর আমি আমার জব লাইফে এসেছি টেক্সটাইল। আচ্ছা, তো এখন এই আমাদের স্কুল লাইফ আসলে সবচেয়ে ভালো সময় কাটে আমরা যেটা বলছি। তা আপনি একটু যদি স্কুল লাইফ অথবা ভার্সিটি লাইফ কেমন একটু ছিল যদি বলেন আমাদের সাথে। আসলে আমাদের স্কুল কলেজ ভার্সিটি এই লাইফগুলোই এনজয় করার মতো, কারণ এরপরে আর আসলে আমাদেরকে কী বলে কেরিয়ার নিয়ে চিন্তা করতে হয়। ওই টাইমে আসলে কেরিয়ারের চিন্তা থাকে না, এক মন ফ্রেশ থাকে, কোনো চিন্তাই থাকে না, জাস্ট স্কুল করব, খেলাধুলা করব, এটাই তখন থাকে। So, পরে তো রেসপন্সিবিলিটি চলে আসে, তখনই আসলে এই টাইমটাই আসলে আমাদের যতটুকুই ঘোরাঘুরি, আড্ডা, সকল কিছুই ফেলে রাখা উচিত না। সময়টা সময় করতে হবে আর কি। যাই হোক, এখন একটু পার্সোনাল কিছু কোয়েশ্চেন দিতে চাই, যে ফ্যামিলি সম্পর্কে একটু বলবেন, বাবা মা ভাই। এখন আমার ফ্যামিলিতে বাবা মা ভাই ওয়াইফ, আবার একটু ছোটো বাচ্চা আছে, এদের নিয়ে আমার সকল দৈনন্দিন জীবন কেটে যায়। ফ্যামিলি তো আপনার বেশ ছোটখাটো আছে, এখন তাহলে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কীভাবে করেন? এই যে এত কাজ, গার্মেন্টস বা বাইক হবে সকাল থেকে রাত, মানে 7টা হলেও আস্তে আস্তে হয়তো 9টা বেজে যাচ্ছে, সপ্তাহে মাত্র একদিন ছুটি, তাহলে এই ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি লাইফের ব্যালেন্সটা কীভাবে করেন? এখন এটা আসলে সকল চাকরিজীবী বা যাই করি না কেন, এটা ব্যালেন্স মেনটেন করেই চলতে হয়। অনেক দিন ছুটি যখন তখন চেষ্টা করা হয় যে সারাক্ষণই যাতে ফ্যামিলির সাথে থাকা যায়। আবার যখন ছুটির পরে, যখন ছুটি হয় বাসায় আসার পর চেষ্টা করা দরকার যে যারা আছে তাদেরকে টাইম দেওয়া। ফ্যামিলিকে টাইম, ফ্রেন্ডসদেরকে টাইম, Friends. সেক্ষেত্রে একটু স্ট্রেসটাও দিচ্ছে। আমি স্ট্রেস থেকে একটা বলতে চাই যে ধরেন এটা তো বেশিরভাগ সব জায়গায় বার্ন আউট বলে, যে আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক, যে কাজ করতে করতে বার্ন আউট হয়ে যায়, যে মানে আর কিছু ভালো লাগে না, না কাজ করতে ভালো লাগে না কোনো কিছু। তো এই স্ট্রেসগুলা বা এই জিনিসগুলো নিয়ে আমাদের আসলে সমাজে কথা কম হয়, তো সেই জিনিসটা কিভাবে ওভারকাম করেন? এটা আসলে এই ইয়ারগুলো ওভারকাম করার জন্যই আসলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এখন ফ্রেন্ডসের সাথে আড্ডা, তারপরে বা কোথাও ঘুরতে যাওয়া, ফ্যামিলির সাথে ঘোরাঘুরি, তারপর টাইম স্পেন্ড, এগুলোই আসলে এখন এইগুলোর মাধ্যমেই আসলে মূলত স্ট্রেসটা রিলিজ হয়ে যায়। তখন আবার নতুন করে কাজ করে মোটিভেশনটা পাওয়া যায়। Motivation পাওয়া যায়। আচ্ছা, তো ফ্যামিলি সাপোর্টটা একটু যদি বলবেন, যে ধরেন এই যে এত কাজ করতেছেন, ফ্যামিলি সাপোর্ট না হলে আসলে হ্যাঁ, এই সেক্টরে তো হিউজ কাজ, হিউজ প্রেশার, আবার ফ্যামিলিকে টাইমও বেশি দিতে পারা যায় না। সো এই জন্য ফ্যামিলিও সাপোর্ট করে যে না, এখন যেহেতু এই সেক্টরে এরকম, এখন সে আসলে তারাও আসলে কনসিডার করে যে ঠিক আছে, যাতে সে ঠিকমতো কাজ করতে পারে, বাট বাসায় এসে বা ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় যাতে কম দিতে পারলেও যাতে অফিসের quality কাজ time অফিসে, দেয়। বাসার কাজ বাসায়। বাসায় করে। আচ্ছা, আর এই যে আমরা ছোটবেলায় তো বিভিন্ন স্বপ্ন দেখি, এটা হবো ওটা হবো, আপনার ছোটবেলায় কি স্বপ্ন ছিল আর এখন তো এটা হয়েছে, মানে কেমন লাগছে, স্যাটিসফাইড কিনা আপনি? এখন আসলে ছোটবেলায় তো ছোটবেলার মতোই বিভিন্ন স্বপ্ন থাকে। যেমন আমি ইন্টার পাস করার পর স্বপ্ন দেখছিলাম যে মেডিকেল কলেজের দিকে পার্সিউ করবো, কিন্তু সেটা সম্ভব হয় নাই। তারপরে আসলে আমি ড্রিমে টেক্সটাইলের দিকে চলে গেলাম। টেক্সটাইলে এখন কেরিয়ার করতেছি। আসলে স্যাটিসফ্যাকশন কি কাজের মান ওরকমই, মানে দিয়ে আপগ্রেড করতে হয়। আচ্ছা, মানে এখন আপনি স্যাটিসফাইড কিনা? লাইক আমাদের তো ফিনান্সিয়াল একটা ইস্যু আছে, তো ওয়ার্ক ভার্সেস এই যে আপনার যে ফিনান্সিয়াল যে আমাদের কন্ডিশনটা, মানে এখানে যে স্যালারি বা সব কিছু মিলে আপনি এখন ভালো, মানে স্যাটিসফাইড কিনা? এখন এখন যেটা এটাও আসলে কি আপনাদের বাংলাদেশের জন্য আসলে এটা কখনোই ব্যালেন্স হয় না, কাজের ক্ষেত্রে এবং স্যালারির ক্ষেত্রে।
তারপরেও এটা মেনটেন করে স্যাটিসফাই হইতে হয়। আচ্ছা। তো আরেকটা হলো প্রফেশনাল মেন্টর, মানে এমন কেউ আছে কিনা যে আমাদের মানে আমার সেক্টরে এটা খুব বেশি হয় যে ডক্টরদের একটা ট্রেনিং এর ক্ষেত্রে মেন্টর ভালো হইলে তখন দেখা গেছে না ট্রেনিও ভালো হয়। আপনাদের এরকম প্রফেশনাল মেন্টর? হ্যাঁ, আমাদেরও এটাও অনেক কেমন করে যে আমাদের আপনার যখন মেন্টর কে আছে? যখন আমরা কাজ করি প্রথম বস যারা তাদের সেই কাজ সেটা খুব ইফেক্ট করে। এখন সে যদি একটু হেল্পফুল হয় তাহলে আমরা কাজও তাড়াতাড়ি শিখতে পারি, কাজও এরকম করতে পারি। আমারও মোটামুটি বলতে গেলে এখানে ভালোই, যে প্রথম আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে বস বেশ ভালোই ছিল। তো সে হাতে কলমে অনেক কিছু শিখছে, যেমন কনজামশন আছে, তারপরে কীভাবে অ্যাপ্রুভালগুলো নিতে হয় দিতে হয়, এগুলো অনেক কিছুই সে তখন বুঝিয়ে দিচ্ছে। ওনার নামটা একটু বলবেন? যখন আমি ফার্স্ট কাজ করেছিলাম ভেরিফিকেশনে ঢুকছি তখন তার নাম ছিল গোবিন্দ ঘোষ। আর এখন আপনার যে বস, এখন আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি আমাদের এখানে যে সিইও মিস্টার উল্লাস, উনিও বেশ ভালো, আমাদেরকে প্রতিনিয়ত গাইড করে, যে কোনো সমস্যা পড়লে গেলেই সলভ করার চেষ্টা, তার ইয়ার থেকে সবসময় সে 100%। আচ্ছা, তো এখন আরেকটা কোশ্চেন করবো পার্সোনাল, জাস্ট ফানির জন্য, যে ধরেন আমরা তো আসলে কাজ করতেছি, ফিনান্সিয়াল একটা ইস্যু থাকে, তো যদি টাকাটা কোনো ইস্যু না হয়, যে মানি কোনো প্রবলেম না, সেক্ষেত্রে প্রতিদিন আপনি কী করবেন বা আপনি কী করতে চান? এখানে যদি মানির কোনো প্রবলেম না হয় তাহলে ফ্যামিলি আছে, বাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরবো, এনজয় করবো, তাদের সাথে টাইম স্পেন্ড করবো। আচ্ছা, তাদের সাথে মানে যেটা ইচ্ছা, যেমন এখন ঘুরতে ইচ্ছা করলো, এক জায়গায় যেতে ইচ্ছা করলো, চলে যেতে পারবো। আচ্ছা। ধরেন আপনার সম্পর্কে অনেকে হয়তো একটা ভুল ধারণা, আপনি সেটা বলতে চান বা ঠিক করে দিতে চান আজকে, যে মানুষ হয়তো আপনাকে এরকম ভাবে বা একটা ভুল ধারণা, এরকম কিছু আছে কিনা? না, ওরকম যেটা হলো এটা আমি আসলে আমি তার সাথে মিশতে হলে আসলে আমি কী বলবো, ইন্ট্রোভার্ট একটু। প্রথমেই কারোর সাথে এইভাবে মিশতে পারি না, যেমন সবাই অনেকেই আছে, মানে এটা একটু টাইম লাগে। হ্যাঁ, মানে অনেকে হয়তো ভাব নিতেছে, হ্যাঁ, অনেকে ভাবে যে ভাব আসলে নিতেছে, এটা আসলে কিছুই এটা না। তো এই সেক্টরে আসার পরে ফ্যাক্টরি তো ভিজিট করতে হয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি বা, তো সেই এই অনুভূতিটা কেমন ছিল, কিছু এক্সপিরিয়েন্স যদি বলেন, প্রথম ফ্যাক্টরি অথবা কোন ফ্যাক্টরিতে ভালো লাগছে, এরকম কোনো? এরকম যেমন আমরা যখন এই সেক্টরে আসছি, এই সেক্টরটা তো প্র্যাকটিক্যাল নলেজের জায়গা। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, সেই স্টুডেন্টে আমাদের ফ্যাক্টরিতে বেশ কিছু ফ্যাক্টরিতেই নিয়ে গেছে। এর মধ্যে একটা ফ্যাক্টরি ছিল ইপিলিয়ন, এটা খুবই ভালো মানের ফ্যাক্টরি। কোথায় অবস্থিত? এই ফ্যাক্টরি তখন আমরা গিয়েছিলাম গাজীপুরে, আচ্ছা, গাজীপুরের ভিতরে। এগুলো এই ফ্যাক্টরিটা অনেক অর্গানাইজড, সকল ডিপার্টমেন্ট অনেক সুন্দর করে অর্গানাইজ করা ছিল, এবং সেই জন্য এই ফ্যাক্টরিটাও খুব ভালো লেগেছে। আচ্ছা, তো এপিলিয়ন মানে আমরা তো মানে যে সবাই যেটা জানি ওই সেলর, বাংলাদেশ ব্র্যান্ডের সেলর আর কি, ওরা বাইরে তো অনেক রপ্তানি করতেছে। আমরা একটু র্যাপিড ফায়ার করতে চাই, মানে জাস্ট একটু ছোট কোশ্চেন, যে আপনি জাস্ট কোশ্চেন শুনে সাথে সাথে অ্যান্সার দিলেন, খুব বেশি চিন্তার কিছু নেই, আর চাইলে আপনি ওটা পাস করে নিতে পারেন যদি আপনার ধারণা নেই। সো র্যাপিড ফায়ার কোশ্চেনের কফি না টি কোনটা ভালো লাগে? টি। আচ্ছা, পিৎজা না বিরিয়ানি? বিরিয়ানি। অবশ্যই বিরিয়ানি। চটপটি না ফুচকা? ফুচকা। ওকে। রামেন না ম্যাগি? রামেন। ওকে। মোস্ট ডিসলাইক ভেজিটেবল? মূলো। মূলা। আমারও মূলা পছন্দ না, যাই হোক, মূলা আর করলা দুটোটা একটু ভালো লাগে না। সো মিষ্টি ভালো লাগে নাকি সল্টি? সুইট। সুইট, ওকে। নেটফ্লিক্স আর বুক? আসলে বুক তো তেমন পড়া হয় না, আসলে নেটফ্লিক্সই দেখা হয়। ওকে। ফেসবুক না ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম। ওকে। ফেভারিট সুপার হিরো, সুপারম্যান না ব্যাটম্যান? বেসিক্যালি সুপার হিরো অত পছন্দের কিছু নেই। তাও যদি চুজ করতে হয়, সুপারম্যান না ব্যাটম্যান? চুজ করতে হলে ব্যাটম্যান, কারণ হি ইজ রিচ।
তো পেন অর কিবোর্ড? বেসিক্যালি কিবোর্ড। ওকে, সো সায়েন্স অর আর্ট? সায়েন্সে আসলে ভালো লাগে। বিচেস অর মাউন্টেন্স? বিচেস। ফেভারিট প্লেস কক্সবাজার আর বান্দরবান? কক্সবাজার। অবশ্যই। সো পেট অ্যানিমেল যদি আমরা বলি, ক্যাটস আর ডগস? এটা পেট অ্যানিমেলের ক্ষেত্রে বলতে গেলে ডগস। ওকে, যদিও আমি ডগস তো ভয় পাই না। মিস মর্নিং রিচুয়াল, মানে মর্নিংয়ে কোনটা মিস করে না কখনো? এই ব্রাশ। যাই হোক, আর অ্যালোন টাইম অর সোশ্যাল টাইম? বেসিক্যালি অ্যালোন টাইমটাই বেশি পছন্দ কিছু কিছু ক্ষেত্রে, বাট সোশ্যাল টাইমটাই সকলের সাথে আড্ডা, এটা আসলে বেশি মজা। ওকে, ফুটবল অর ক্রিকেট? ফুটবল। ফুটবলের ফেভারিট প্লেয়ার? মেসি। লিওনেল মেসি খেলে, বাট ক্রিস্টিয়ানো থেকে কম ভালো। আচ্ছা, হোয়াট এভার। তারপরে হচ্ছে ফেভারিট টিম, ফুটবল টিম? আর্জেন্টিনা। আর ক্লাব? বার্সেলোনা। সব মেসি রিলেটেড। যাই হোক, আর কোনটা পছন্দ, লিসেন অর স্পিক? সাধারণত লিসেনিং পছন্দ। ওকে, ইয়োর সুপার পাওয়ার? পেশেন্স। ওরে বাবা। বিগেস্ট ফিয়ার? লিভিং অ্যালোন। লাক ভার্সেস হার্ড ওয়ার্ক? হার্ড ওয়ার্ক। ওকে, ওয়ার্ক হার্ড অর ওয়ার্ক স্মার্ট? ওয়ার্ক স্মার্ট। সাকসেস ইজ? হ্যাপি লাইফ। ওকে, আজকে আমরা আমাদের ক্লোজিং পার্টে চলে এসেছি। তো আমাদের ক্লোজিং পার্টে শুধু আমি প্রথমে জানতে চাই, আপনার এই যে জার্নি, সাপোজ এই কয়েক বছরে যে যে জায়গায় জব করছেন, এই জার্নি থেকে আপনি একটা কি লেসনটা গেইন করছেন, সেটা আমাদের সাথে একটু শেয়ার করতে পারেন, মোস্ট ইম্পর্টেন্ট লেসন। আমার এই চাকরির জীবনের মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি সেটা হলো অলওয়েজ শিখতে হবে, লার্ন করতে হবে। এখানে যত এক্সপিরিয়েন্স অর্জন করতে হবে, এই এক্সপিরিয়েন্স যত তাড়াতাড়ি এবং যত সূক্ষ্মভাবে করা যাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য, সেটা তত তাড়াতাড়ি হবে। মানে শিখার কোনো বিকল্প নাই, সোজা No. কথা। মানে নো শর্টকাট উইদাউট লার্নিং। অবশ্যই। ওকে, সো এমন কোনো কোশ্চেন কি আছে মারুফ, যে হয়তো আপনি প্রিপারেশন নিয়ে এসেছিলেন, হয়তো শেয়ার করতে চান দর্শকদের সাথে, হয়তো বা আমি ওটা কোশ্চেনটা করি নাই, এরকম কোনো কথা থাকে বলতে পারেন? না, এই মুহূর্তে তো এরকম কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা সবাইকেই আর কি আমার গেস্টদেরকে কোয়েশ্চেন করি যে তাদের ফেভারিট কোডটা কি, কারণ কোড থেকে আমরা আসলে সবার পছন্দের একটা কোড থাকে। আপনি একটা ফেভারিট কোড দিন। এই ক্ষেত্রে আমি বলতে পারি সামথিং ইজ গুড হ্যাপেন টু ইউ টুডে। ওকে, অলওয়েজ অলওয়েজ আশাবাদী থাকতে হবে যে ভালো কিছু অবশ্যই হবে আমাদের সাথে। ওকে, তো এরপরে আমার কোয়েশ্চেন হচ্ছে মারুফ, যে নেক্সট 5 ইয়ার্সে আপনি নিজেকে কোথায় দেখছেন, মানে এরপরে আপনার প্ল্যানটা কি? এরপরে প্ল্যানটা যেটা, যে আমি এখনও তো চাকরিতে ইন্টারভিউর জন্য চাকরি করতেছি, এবং এটাতে আমি আমার যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে, এখন এই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি চাচ্ছি যে আমার নিজের কিছু করার জন্য, নিজের কোনো স্টার্ট আপ শুরু নিজের করা। কোনো স্টার্ট আপ। ওকে, সবারই আসলে আমাদের একটা ইচ্ছা থাকে যে নিজের কিছু একটা করা। তো বেস্ট অফ লাক ফর ইয়োর নেক্সট মুভ। থ্যাংক ইউ। সো মারুফ, এরপরে আমরা জানতে চাই যে আমাদের ভিউয়ার্সরা যদি কেউ আপনার কাছে মানে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে আপনাকে কোথায় খুঁজে পাবে তারা? কন্ট্যাক্ট করার জন্য তো আমি অলওয়েজ সোশ্যাল মিডিয়ায় আছি, ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, হাসান হাসান মাহমুদ মাহমুদ মারুফ। মারুফ নামে সার্চ দিলেই পেয়ে যাবে। আচ্ছা, আর আপনি তো ড্রেস টু ডেকোরে এখন আমি আছেন। এখনো ড্রেস টু ডেকোরে জব করছি, এখানেও গেলেও পাওয়া যাবে। ওকে, এখন লাস্ট একটা কোশ্চেন করবো, যে আপনার প্র্যাকটিক্যাল একটা অ্যাডভাইস যদি দেন, যাতে ইন ফিউচার যারা এই ক্যারিয়ারে আসতে চায় তাদের জন্য হেল্পফুল হবে। এই যেটা হলো আমাদের আরএনজি ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো ধৈর্য, এবং
একটা হলো লার্নিং। আমি যদি ঠিকমতো শিখে এবং সেটা ঠিকমতো প্রয়োগ করতে পারি তাহলে খুব সাকসেস রেট ইজ গুড, ভেরি গুড। কারণ গার্মেন্টস সেক্টরে আসলে ধৈর্য অনেক দরকার, কারণ এখানে অনেক বেশি কাজ, অনেক বেশি। সময় কম পাওয়া যায় পার্সোনাল লাইফে। সো ধৈর্য ধরে শিখতে হবে, তাহলেই জীবনে একটা কিছু গার্মেন্টস সেক্টরে করা সম্ভব। ওকে, সো এখন এটাই আমার লাস্ট কোয়েশ্চেন ছিল। আর আমরা চাবো আমাদের দর্শক থেকে আমরা একটা বার্তা নেই যে আমাদের পডকাস্টের লাস্টে আসলে আমি আমার গেস্ট থেকে আমাদের পডকাস্ট সম্পর্কে তাদের একটা মেসেজ অথবা তাদের কোনো সাজেশন অথবা আমাদের কিছু একটা যাতে সিগনেচার করে আমাদের কাছে এটা স্মৃতি হিসেবে রাখবো আর কি। তো আপনি এখানে সেটা দিতে পারেন আর কি। এই ছোট্ট মানুষের জন্য ছোট্ট এখন একটা মেসেজ দিবেন তো। ওকে।